হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে ভাইয়া উচ্চতর গণিতের আরেকটি অধ্যায় নিয়ে হাজির হলাম। অধ্যায়টি কোনটি? অধ্যায় 7, অসীম ধারা। চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি লাগে, তাই না? সবার কাছেই ছোট চ্যাপ্টার। এবং তুমি যদি দেখো লাস্ট ইয়ারগুলোতে, লাস্ট ইয়ারও এমনকি এই চ্যাপ্টার থেকে একটা সিঙ্গেল সিকিউ কোশ্চেন দেওয়া হয়। সো আমাদের টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট থাকবে এই চ্যাপ্টারে যত বেসিক জিনিসগুলো আছে এবং সিকিউ এবং এমসিকিউ ভাইয়া A to Z সবগুলো জিনিস কভার করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা জাস্ট একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং ভাইয়া যে জিনিসগুলো SW দিব অবশ্যই সেই জিনিসগুলো করবা। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে ফেলি। সো ভাইয়ার পরিচয়টা দিয়ে নিই আগে। ভাইয়ার নাম হলো দীপিত সাহা, বর্তমানে বুয়েটে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করছি। আর ভাইয়ার তোমরা চাইলে ভাইয়ার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, দীপিত লার্নিং হাব। ওকে, সো দেখা হচ্ছে। চলো আমরা তাহলে মেইন টপিকে চলে যাচ্ছি। অনুক্রম ভার্সেস ধারা। অনুক্রম জিনিসটা কি আর ধারা জিনিসটা কি, বা এদের মধ্যে ডিফারেন্সটা কি? ইংরেজি ওয়ার্ডটা দিয়ে আমরা একটু চিন্তা করি। ওকে, অনুক্রমের ইংরেজিটা কি জানো? সিকোয়েন্স। আর ধারার ইংরেজিটা হলো সিরিজ। সিকোয়েন্স ওয়ার্ডটা কিন্তু আমরা সবাই খুবই কম বেশি খুবই পরিচিত, তাই না? সিকোয়েন্স, একটা প্যাটার্ন দেখি, তারপর আমরা একটা জিনিস সলভ করি। চলো আমরা একটু আস্তে আস্তে ডিটেলসে যাই। ফার্স্টে এখানে দেখো ডেফিনেশনটাতে কি বলা হয়েছে। বলা হয়েছে যে কতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ভাবে সাজানো থাকবে। ভালো কথা, সাজানো থাকলো। তখন কি হবে? কি পূর্বের এবং পরের রাশিটা কি কোনো একটাভাবে সম্পর্কিত, সেটা যদি জানা যায় না, সেই সেটের রাশিগুলোকে বলা হচ্ছে কি? অনুক্রম বলা হয়। ওকে, তোমাদের এখানে ডেফিনেশনটা দরকার নেই, জাস্ট সিম্পলি জাস্ট জিনিসটা বুঝে নাও। একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই জিনিসটা। একটা এক্সাম্পল দেখি আমরা বরঞ্চ। এক্সাম্পলটা হলো সাপোজ 1, এখানে ইউজ করি। সাপোজ 1 2 3 4, এই যে একটা সিকোয়েন্স যাচ্ছে না, এটাই একটা অনুক্রম। বা চিন্তা করো এইভাবে 1 4 9 16, এই জিনিসটা একটা সিকোয়েন্স, একটা প্যাটার্নে যাচ্ছে। কি প্যাটার্ন কেউ ধরতে পারতেছো? এটা কি সম্পর্ক? নিচেরটা কিন্তু উপরে একটা স্কোয়ার ফর্ম। জাস্ট চিন্তা করো 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 4 16। সো এটা দেখছো একটা প্যাটার্ন দেখতে পারতেছি, এটা কি বলা হয়? অনুক্রম। ওকে, চলো ধারা তাহলে জিনিসটা কি? ধারায় দেখো একটা কথা বলা হয়েছে, যোগ চিহ্ন দিয়ে যুক্ত করা হলে। তার মানে একটু আগে যে আমরা অনুক্রমটা দেখলাম না, কি দেখলাম? অনুক্রম কখন বললাম? 1 4 8 12, জাস্ট সাপোজ এটা আমি বললাম। এই সেম জিনিসটাকে যদি আমি এখন কমার জায়গায় যোগ চিহ্ন দিয়ে লিখি না, তাহলে কি হয়ে গেল ভাইয়া? তাহলে হয়ে গেল এটা আমাদের ধারা। এটা আমাদের কি হয়ে গেল? ধারা। ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। চলো এবার আমাদের একটা এমসিকিউ করতে হবে ভাইয়া, অথবা একটা ম্যাথ প্র্যাকটিস তো করতে হবেই, নাহলে তো আমরা বুঝবো না। চলো করে ফেলি। চলো এইখানে দেখো প্রথম 2টা কোশ্চেন আছে এখানে। জাস্ট ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। কি বলা হয়েছে? প্রদত্ত অনুক্রমের 10তম 15তম এবং 8তম পদ। এই জায়গাটা একটু ঝামেলা হয়েছে, আমি এই জায়গাটা লিখে দিই। এই জায়গাটা হলো 8তম পদ। ওকে, আশা করি ক্লিয়ার। 8তম পদ বের করতে হবে আমাদের। ভালো কথা, খুবই বুঝলাম। এখন ভাইয়া আগে 10তম পদ বের করি, তারপর 15, পরে আর নিয়ে আমরা চিন্তা করি। প্রথমটা চিন্তা করি আমরা। এইখানে আসো 0,1, তারপর আবার 0 আবার 1। এখান থেকেই তুমি দেখতে পাচ্ছ না প্যাটার্নটা কি? তুমি এখানে চিন্তা করো জাস্ট। প্রথম পদটা হলো 0, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ আবার 0, চতুর্থ পদ আবার 1। তাহলে কি আমরা ভাইয়া বলতে পারি না? কি বলতে পারি বলো তো? যে যদি বিজোড় হয়, বিজোড়তম পদ হয়, কততম পদ যদি সেটা বিজোড় হয়, তাহলে সেটার অ্যান্সার হবে 0। আর সেটা যদি জোড় হয়, তাহলে কি হয়? সেটা অ্যান্সার হবে 1। তাহলে এই জিনিসটা থেকে কি আমি লিখতে পারি না 10তম পদ? 10 মানে কি? জোড় সংখ্যা। অ্যান্সার কি হবে ভাইয়া? 1 হবে। শেষ। বিজোড় 15 কি একটা বিজোড় সংখ্যা না? তাহলে অ্যান্সার কি হবে? বিজোড়। আর 8তম পদ, এই যে 8তম পদ, এটা এইভাবে লিখে দিবা। হ্যাঁ, তুমি এই যে 8তম পদ লিখবা, এইভাবে লিখবা। দেখো ভাইয়া যেভাবে লিখতেছি না, একদম পরীক্ষায় এইভাবে লিখবা। তোমার আর কোনো কিছু চিন্তা করা লাগবে না, মার্কস নেই। 0 লিখবা, 1 লিখবা, দেন এখানে একটা কোলন দিলাম, দেন লিখে দিবা হলো 8 ইকুয়াল টু কি? এটা হবে বিজোড় না জোড়? হ্যাঁ বিজোড়। এটা হবে বিজোড়। বিজোড় সংখ্যা এটা লিখে দিবা। সেম ভাবে এটার ক্ষেত্রে কি লিখে দিবা? আর ইকুয়াল টু জোড় সংখ্যা।
জাস্ট এতটুকুই যদি তুমি লিখে দাও না ভাইয়া, তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। 2-এ 2 এটা হলো 2 মার্কের কোশ্চেন হলো আসে। ঠিক আছে, আশা করি সবাই আমরা বুঝছি। ওকে, চলো এবার পরের ম্যাথটা তো আমার করতে হবে। এই ম্যাথটা দেখো, হাফ দেওয়া আছে, 1 দেওয়া আছে, 3/2, দেন 2, দেন 5/2। দেখে কিছুই বোঝা যাচ্ছে না। আগেরটা একটু মনে দেখে বুঝে গেছিলো সিকোয়েন্সটা কি, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। এটা আমরা একটু পরে আসবো, তোমরা করতে করতে দেখতে দেখতে শিখে যাবে। ওকে, এই জিনিসটা আপাতত একটু রাখি, পরে আমরা এই জিনিসটাতে ব্যাক করবো আবার। চলো এখন আমরা একটা জিনিস সিম্পলি জাস্ট এখানে একটা এটা বের করি, এটা এমসিকিউ জাস্ট। দেখো তো এটা কোথায় আসছে, 2022 বোর্ডে কিন্তু আসা, বোর্ডে অনুক্রম থেকে এমসিকিউ আসে, এই জন্য ভাইয়া কিন্তু শুরুতেই পড়াই নিচ্ছি তোমাদের। ঠিক আছে, জাস্ট কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। কোশ্চেনটাতে বলা হয়েছে যে এই একটা সিকোয়েন্স দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, অনুক্রমটা ষষ্ঠতম পদ বের করছে। তো তোমার কাজ কি, সিকোয়েন্সটা বের করা, সরি প্যাটার্নটা বের করা। তুমি এখান থেকে একটু খেয়াল করো তো ভাইয়া, দেখো নিচে উপরে সবসময় একই থাকতেছে, উপরে সবসময় একই থাকতেছে, এটা তো আমরা বলতে পারি উপরে সবসময় এক থাকতেছে। বাট নিচে চিন্তা করো, 2 থেকে 5 হয়েছে, তার মানে 3 বাড়ছে, 5 থেকে 10 হয়েছে মানে 5 বাড়ছে, আবার এখানে 7 বাড়ছে। তাহলে দেখতেছো 3, 5, 7, তাহলে কি আমরা বলতে পারি না পরে কত বাড়বে? চিন্তা করতে পারতেছো, কতটা গ্যাপ দেখতে পারতেছো? গ্যাপটা কি, গ্যাপটা সবসময় সমান থাকতেছে। তাহলে কি এখানে আমি বলতে পারি না এখানে হবে 9 বাড়বে, এখানে 11 হবে, এখানে 13 হবে, তাই না? এবার এখান থেকে কি তোমরা বের করে ফেলতে পারবে না ষষ্ঠতম পদ কোনটা? চিন্তা করো জাস্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টা তো দেওয়া হয়ে গেল। এটা ইউজ করলে এখানে যে জিনিসটা হবে সেটা হলো পঞ্চম, আর এটা কত, ষষ্ঠ। তাহলে যা আছে যে 1/17, যেখানে নিচে 1/17 প্লাস 9 দিব, দেন প্লাস 11 দিয়ে দিব, তাইলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যায় আমাদের। কত হয় বলো তো তোমরা নিজেরা চিন্তা করো, আমি একটু চেক করে ফেলি। 17 + 9 + 11, 37 আসে। দেখি তো আমাদের 37 অ্যান্সারে আছে। হ্যাঁ ভাইয়া 37 হলো আমাদের অ্যান্সারে আছে, এটাই হলো আমাদের অ্যান্সার। দেখি তো ঠিক আছে কি না, এই যে দেখো ঠিক আছে, তো আমরা পারছি। ওকে, হ্যাপি? ঠিক আছে, তোমরা যদি পারো তার মানে তোমরা বুঝতেছো ঠিক মতো। চলো পরের টপিকে চলে যাচ্ছি আমরা। এখন আমাদের ক্লাসের মূল টপিক কি ভাইয়া? অসীম ধারা। ধারা তো বুঝলাম, অসীম ধারা কি, সসীম ধারা কি, পার্থক্যটা তো বুঝতে হবে আগে। শুধু ম্যাথ করতে পারলেই তো হবে না, বেসিকটাও তো দরকার আমাদের, তাই না? চিন্তা করো, হ্যাঁ সসীম ধারা জিনিসটাকে কি সেটা আমি লিখি, এই জায়গাটা লিখি। সাপোজ 1 + 2 + 3 + 4 প্লাস ডট হয়ে এই পর্যন্ত দিলাম যে 10। এই জিনিসটা একটা এন্ডিং বলতে পারি না আমি, 10-এ গিয়ে থেমে যাবা, এন্ডিং আছে। যদি এন্ডিং থাকে তাহলে কি বলবো? সসীম ধারা। যদি এন্ডিং থাকে তাহলে কি বলবো? সসীম ধারা। এটা সবাই আমরা জানি, ছোটোখাটো জিনিস, সিম্পল জিনিস। সেম জিনিস সাথে যদি এন্ডিংটা না থাকতো, এইরকম দেওয়ার পরে আমি কি করলাম কি ডট এমন চলতে থাকবে, তাহলে এটাই হয়ে যাবে আমার অসীম ধারা। কোনটা? এটাই আমাদের অসীম ধারা। শেষ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো এবার আমরা একটা কি করতে পারি, এরপর আমরা অসীম ধারা তো বুঝলাম, ভালো কথা। অসীম ধারার 2টা টাইপ হইতে পারে, সমান্তর, গুণোত্তর। অসীম ধারার কি 2টা টাইপ হইতে পারে না? চিন্তা করো জাস্ট, সমান্তর ধারা কি গুণোত্তর ধারা কি, এটা আমরা এখন পড়িনি। চলো সমান্তর ধারা দিয়ে আমরা জিনিসটা চিন্তা করি। সমান্তর ধারা হলো, আচ্ছা এই জায়গাটাকে এক্সাম্পল একটা লিখে দিই। সমান্তর ধারা জিনিসটা কি? সমান্তর ধারা জিনিসটা হলো এই যে একটু আগে যে আমি লিখলাম না, এই জিনিসটা 1, 3, 5, 7। ভাইয়া এটা সমান্তর ধারা কিভাবে বুঝলেন? চলো আমরা অন্তর বের করবো। আমরা কি বের করবো? অন্তর। অন্তর মানে কি ভাইয়া? ডিফারেন্স। ডিফারেন্স মানে কি ভাইয়া? পরের পদ মাইনাস পূর্বপদ। ঠিক আছে, তাহলে এখানে তুমি যা চিন্তা করো, এখান থেকে তুমি জাস্ট বের করো তো, বিয়োগ করো তো, এই 2টা কত আসে? 2 আসে। এটাও বিয়োগ করো, কত আসে? 2 আসে। এটাও বিয়োগ করো তো, 2 আসে না? তাহলে এটা কি ভাইয়া কি বলতে পারবো? সমান্তর ধারা। গুণোত্তর ধারা কি? আমি আসবো, আস্তে আস্তে আসবো। সমান্তর ধারা ক্লিয়ার? তোমাদের এটা চিন্তা করতে দেই, তোমরা এটাতে চিন্তা করো। এই জায়গাটাতে আমি লিখি, হ্যাঁ এই জায়গাটাতে লিখি। সাপোজ তোমাকে বলা হইলো 3 + 6 + 9 + 6, এই জিনিসটা কি সমান্তর ধারা নাকি না? একটু চিন্তা করো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কিন্তু ভাইয়াকে। তোমাদের এই জিনিসটা ছোটো ছোটো SW আমি কিন্তু দিয়ে দিব, খুবই মজা লাগবে যদি তুমি পারো এগুলা। ঠিক আছে, এটা তোমাদের SW। ওকে, ক্লিয়ার? চলো পরেরটাতে চলে যাচ্ছি আমরা। এইবার হলো আমরা সমান্তর ধারার একটা ফর্মুলা লিখতেছি। ফর্মুলাটা তো তোমরা সবাই ছোটোবেলায় শিখে ফেলছো অলরেডি, আশা করি জেনারেল ম্যাথে পড়ে ফেলার কথা অলরেডি।
যদি তোমাকে বলা হয় nতম পদ, কি বলা হয় ভাইয়া? nতম পদ। তাহলে ফর্মুলাটা হয় কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ভাইয়া এ মানে কি? এগুলো আমি লিখে দিচ্ছি। এটা মানে হলো প্রথম পদ, প্রথম পদ। ডি মানে কি? অন্তর। ডি মানে কি ভাইয়া? অন্তর। অন্তর মানে কি? ডিফারেন্স। একটু আগে আমরা কিন্তু লিখলাম জিনিসটাকে, ঠিক আছে? আর এন মানে কি? কততম পদ এটি? এন মানে কত? 10তম, 11তম, কততম এটি? আর যদি বলা হয় তোমাকে সমষ্টি বের করতে, তোমাকে বলা হলো কয়টা পদের? প্রথম এন সংখ্যক। খেয়াল করো কিন্তু এই যে এটারও এই জায়গাটা মুছি। তোমাকে বলা হলো এই যে প্রথম এন সংখ্যক। এই প্রথম ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রথম ওয়ার্ডটা না যদি খেয়াল করো তোমরা কিন্তু ধরা পড়ে যাবা। তোমাকে আমি একটা ম্যাথ করতে দেবো, তুমি ধরা পড়বা, বুঝছো? প্রথম এন পদের সমষ্টি। খেয়াল রাখো ফর্মুলাটা কি? n/2 এই জায়গাটি, সরি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ মানে কি? ডি মানে কি? এন মানে কি? আশা করি সব আমরা সিম্বলগুলো জানি, ঠিক আছে? এইবার চলো আমরা কিছু ফর্মুলা শিখবো। এই যে একটু আগে সমান্তর ধারা শিখলাম না, একটু কিছু ফর্মুলা শিখবো। ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি আমি। সাপোজ তোমাকে বলা হলো কয়েকটা প্যাটার্নের ফর্মুলা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে n পর্যন্ত গেল। এই যে এখানে এতগুলো সংখ্যা যোগফল জানতে চাইছে। কি জানতে চাইছে ভাইয়া? যোগফল। জাস্ট আমি যোগফলটা লিখে দিচ্ছি এখানে। কি হবে যোগফলটা জানো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর কিচ্ছু না। জাস্ট এটুকু খাতার মধ্যে লিখে রাখো। এটা কি? প্রথম n পদের যোগফল, আর কিচ্ছু না। এতটুকুই দরকার তোমার। জাস্ট পরীক্ষার জন্য যতটুকু দরকার ভাই ততটুকুই শেখাচ্ছি তোমাদের, ওকে? এবার সাপোজ বলা হলো এটা বলা হলো 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। এই ক্ষেত্রে বলা হলো প্রথম n পদের যোগফল বের করো। n মানে কি? 10, 11, 12 কিছু একটা বলা হলো। তখন তুমি কি করবা বলো তো? তখন তোমার হবে হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই কত? 6। এইটা হবে তখন, ঠিক আছে? আর ফাইনালি আমাদের আরেকটা জিনিসই দেখায় রাখতেছি। এই জিনিসটাও লাগতে পারে অনেক সময়, লিখে রাখো। আশা করি এটা অত দরকার নাই এই চ্যাপ্টারের জন্য, বাট হ্যাঁ অন্য চ্যাপ্টারের জন্য দরকার হইতেও পারে। আমরা অন্য একটা কালি ইউজ করি, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এটাই কি অ্যান্সার? এই দেখো এই দুটো কিন্তু সেম টাইপের না, একটু ডিফারেন্ট আছে। জাস্ট এই পুরোটার উপরটা স্কোয়ার করে দিবা, তাইলেই তোমার যে দরকার ছিল সেই জিনিসটা পেয়ে গেছো। এটা এইভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো বুঝছো জিনিসটা? এই জিনিসগুলো লিখে রাখবা, খাতার মধ্যে লিখে রাখো এখনই, ঠিক আছে? ওকে, চলো আমরা এবার গুণোত্তর ধারায় যাচ্ছি। গুণোত্তর ধারা জিনিসটা কি বুঝে থাকে একটা এক্সাম্পল দেখে নিব আমরা। চলো আমরা এক্সাম্পল একটা দেখে নিই। সাপোজ তোমাকে বলা হইল কি 2, 4, 8, 16। ভালো কথা, তুমি তো প্রথমে দেখি আর বুঝবা না যে সমান্তর না গুণোত্তর, তোমাকে তোকে টেস্ট করতে হবে। প্রথমে চেক করি আমরা সমান্তর ধারা নাকি না। সমান্তর ধারা কীভাবে জানি ভাইয়া? বলছিলাম চেক করতে তোমাদের বিয়োগফল বের করবে। দেখি তো বিয়োগফল বের করি 2, বিয়োগফল বের করি 4, বিয়োগফল বের করি 8। এই যে ভাইয়া এইটা তাহলে কি হইলো? সমান্তর ধারা। অন্তর কিন্তু সেম না, তাহলে এটা সমান্তর ধারা না। এবার আমরা গুণোত্তর ধারা বের করবো। গুণোত্তর ধারা কীভাবে বের করে? গুণোত্তর ধারার জন্য কি লাগে? রেশিও লাগে, মানে অনুপাত লাগবে। সমান্তর ধারার জন্য যেরকম অন্তর লাগতো মানে ডিফারেন্স বের করতা, এটার জন্য অনুপাত বের করতাম। কীভাবে বের করতাম? পরের পদ, এটার ক্ষেত্রে কী হবে? পরের পদ ডিভাইড বাই পূর্ব পদ, ডিভাইড বাই পূর্ব পদ। তো চলো আমরা এবার সেমভাবে বের করে ফেলি জিনিসটাকে। চেক করি তো জিনিসটা মিলে কি না। চলো চেক করি আমরা জিনিসটা। এই জায়গায় দেখো তো কত হয়? পরেরটা মাইনাস আগেরটা ভাগ করব। 4 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? 2 আসে না? 2 আসে। এই ক্ষেত্রেও করো 2 আসে, এই ক্ষেত্রেও করো 2 আসে। তাহলে আমি এখানে কি বলতে পারি না? তাহলে এটা একটা গুণোত্তর ধারা। এটা একটা কি ভাইয়া? গুণোত্তর ধারা। বের করা শিখছো? তোমাকে কোশ্চেনে কিন্তু বলে দিবে না সবসময়। সো এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। আশা করি আমরা ক্লিয়ারলি বুঝছি, ঠিক আছে? চলো এইবার আমরা কিছু ফর্মুলা শিখবো। সমান্তর ধারা যেরকম ফর্মুলা শিখছি, গুণোত্তর ধারাও তো এরকম ফর্মুলা আছে। চলো এটার ফর্মুলাটা শিখে ফেলি আমরা। ফার্স্ট অফ অল এই জায়গায় দেখো কি বলা হয়েছে? n তম পদ। তাহলে হবে কি ফর্মুলা? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1।
এ মানে কি ভাইয়া প্রথম পদ, আর মানে কি ভাইয়া অনুপাত। এটা লিখে দিচ্ছি, এটা মানে কি প্রথম পদ, প্রথম পদ, আর মানে কি ভাইয়া অনুপাত, আর এন মানে কি অবশ্যই এনতম পদ। আমরা শর্টকাটও শিখবো এই চ্যাপ্টারে। মজার ব্যাপারটা কি জানো, শর্টকাটগুলো কেউ শিখায় না, তোমাদেরকে দেখাবো শর্টকাট। সো আমরা করতে থাকি ক্লাস, আস্তে আস্তে দেখবা। সো চলো এখন সেমভাবে যদি তোমাকে বলা হয় সমষ্টি বের করো প্রথম এন সংখ্যক, এটা খেয়াল রাখবে সবসময় প্রথম এন সংখ্যক কিন্তু, তখন কি হবে এই জায়গায় চেক করো। যদি আর ওয়ানের থেকে বড় হয়, যদি আর ওয়ানের থেকে ছোট হয়, দুইটা ফর্মুলা দেখে কঠিন মনে হতে পারে, কি জানি কি লিখছি তাই না, অনেক কঠিন মনে হতে পারে। চলো আমরা জিনিস সিম্পলটা দেখে নিই। এখানে আমি লিখে দিচ্ছি, তোমাদের দেখবা সিম্পল লাগবে তখন। এস সাইন ইকুয়ালটা কী হবে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। এটা কখন ইউজ করবো ভাইয়া, যদি আর ওয়ানের থেকে বড় হয়। সেম জিনিসটাই লিখবা, এ হবে। এখন দেখো এই জিনিসটাকে উল্টাবো, এই জিনিসটা কী করবো উল্টাবো, বামটারে ডানে ডানটারে বামে লিখবো। তাহলে দেখো তো এটা আসে না, দেখতে পারতেছো এটা আসে না। আর নিচে কী করবো, নিচেরটাকে উল্টাইতে হবে আমার, নিচেরটাকে উল্টাই, পারলাম না উল্টাইতে। এটাই হবে যদি আর লেস দেন ওয়ান হয়, শেষ। এইটা একটা, এইটা একটা। ক্লিয়ারলি বুঝছি আমরা জিনিসটা। তোমাদেরকে এটা অন্য কালি দিয়ে দিই, সাদা কালি দিই, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। চলো আমরা একটু আগে বাড়াই। এইবার আমরা কি করব, অবশ্যই কি করব, আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব। যতক্ষণ এক্সাম্পল একটা দেখবা তখনই তুমি বুঝতে পারবা। আগে ফর্মুলাগুলো মাথায় ঢুকাইছো, খাতায় লিখছো, কখন এইভাবে আটতম পদ কি হবে, সরি আটতম মানে এনতম পদ কি হবে গুণোত্তর ধারার ক্ষেত্রে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ক্লিয়ার? আর সমষ্টি কি হবে দেখলাম, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। যদি এটা আর থেকে, আর যদি ওয়ান থেকে বড় হয়, আর ছোট হলে কি হবে, জাস্ট বামটাকে একদম বাম ডান করে দিব, আর কিচ্ছু করার দরকার নেই। সিম্পল, ক্লিয়ার। চলো আমি এবার ম্যাথ প্র্যাকটিসে যাই। ফার্স্ট অফ অল তোমাকে দেখো বলা হয়েছে পাঁচতম পদ, তোমাকে কিন্তু বলে দিবে না সমান্তর ধারা বলছে, কোশ্চেন কি বলছে এটা সমান্তর না গুণোত্তর, তুমি চিন্তা করো, টেস্ট করবো আমরা, টেস্ট করি আমরা। পরেরটা মাইনাস আগেরটা করো, কত আসে, 1/2 স্কোয়ার ডিভাইডেড বাই হাফ করলে কত আসে, 1/2 আসে না। 3 নম্বর পদ ডিভাইডেড বাই 2 নম্বর পদ করো, তখন দেখবা 1/2 আসে। দেখবা যে অনুপাতটা তার মানে সেম আসতেছে। তার মানে আমরা কি বলতে পারি, এটা কিন্তু লিখবা, এইভাবে কিন্তু লিখবা যে অনুপাত সমান, তাই আমরা বলতে পারি এটা একটা গুণোত্তর ধারা। আর এটা কি সমান্তর ধারা না। আশা করি বুঝছো। এইবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা কার অ্যাপ্লাই করব, পাঁচতম পদ। আমরা কি জানি ফর্মুলাটা, আমরা জানি হলো এনতম পদের জন্য ফর্মুলা জানি, এনতম পদের জন্য ফর্মুলা জানি, কি জানি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সবসময় এ মানে কি এগুলো লিখে দিবা, এগুলো তোমাদেরকে পরীক্ষার হলে কীভাবে লিখতে হবে আমি এই জিনিসগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। যে এ মানে কি, আর মানে কি, এই দুটো জিনিস লিখে দিবা মাস্ট। দেন আমরা কি লিখবো, পাঁচতম পদ বলছে, পাঁচতম পদ। তাহলে প্রথম পদ কত, হাফ, আর এর মান কত, হাফ, এটা হলো 5 - 1। মানে এখানে ভাই আমি ডিরেক্ট লিখে ফেললাম না, তোমরা তো আর এর ভ্যালু তো ডিরেক্ট লিখতে পারবা না, তোমাদের কিন্তু দেখাইতে হবে। কীভাবে দেখাবা সেটা আমি দেখাই দিচ্ছি, এই জায়গায় লিখে দিচ্ছি। এই জায়গায় কি লিখবা, এটা মানে কি প্রথম পদ, এটা মানে প্রথম পদ, এটা মানে কি অনুপাত, অনুপাত, এই দুটো লিখে দিবা। হ্যাঁ, প্রথম পদ এটা লিখবা, এটা মানে কি লিখবা, অনুপাত। এবার আর এর ভ্যালু বের করতে হবে, কিভাবে বের করবা, এই দেখো ফার্স্টে লিখবা হলো 1/2 স্কোয়ার ডিভাইড বাই 1/2, কত আসে তাই না, 1/2 আসে। দেন পরের আরেকটা দেখাবা, দুইটা দেখাবা, দুইটা মিনিমাম দেখাবা। অ্যাটলিস্ট আমি প্রেফার করবো যদি কোশ্চেনে পারা 3টা দেখাইতে, বাট 2 লাইন মিনিমাম লিখবা। এই যে 2টা লাইন যদি আরেকটা থাকে তুমি আরেকটা লিখবে, এখন যদি নাই তাহলে আমি লিখলাম না। লিখার পরে কি করবা, ডট 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 দিবা, এরপর লিখবে এখানে সুতরাং আর ইকুয়াল টু হাফ। এবার হলো তোমার কাজ শেষ। এই যে এইটা হলো লিখতে হবে মাস্ট, ঠিক আছে। এইবার হলো তুমি এই জায়গাটার মধ্যে বসাই দিবা, আর কিছু চিন্তা করা দরকার নেই, যত আছে অ্যান্সার সেটাই ক্যালকুলেটার দিয়ে আশা করি তোমরা বের করতে পারো। ক্লিয়ার আশা করি তোমাদের, আশা করি ক্লাসটা ভালো লাগতেছে এবং বুঝতেছো, ঠিক আছে। যদি বুঝো তাহলে কিন্তু ভাইয়া আর এই কষ্টটা সাকসেসফুল হবে, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। ভাইয়া দরকার হলে আবার বুঝিয়ে দিব তোমাদের। চলো এখানে একটা এমসিকিউ আছে, দেখে মনে হতে পারে না কত কঠিন একটা জিনিস,
কি হাবিজাবি জিনিস দিছে, কিন্তু এটার জন্য বোর্ডে কিন্তু এরকম টাইপে আসে, আমরা পরে দেখবো। চলো আমরা এখন প্র্যাকটিস করে ফেলি। কোশ্চেনে কি বলা হয়েছে 6 + 3 + 3/2, ভালো কথা। 12তম পদ কত? তো আমাদের কাজ কি বলো তো, ফার্স্ট অফ অল আমরা দেখে বুঝবো, কি বুঝবো, এমসিকিউ তো তোমার দেখার দরকার, তুমি দেখেই বুঝতে পারছো এটা গুণোত্তর ধারা হবে, দেখেই বুঝতে পারছো, তাই না? বিয়োগ করে দেখতেছি আমরা, যেটা মিলে না তার মানে অবশ্যই গুণোত্তর ধারা হবে, অনুপাত বের করবো আমরা, কাজ শেষ। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলাটা কি জানি? a × r⁴ - 1। a এর ভ্যালু কত? প্রথম সংখ্যা হলো এটা। আর এর ভ্যালুটা কত একটু বের করো তো, 1/2 আসবে। n এর ভ্যালু কত? 12 - 1, তাহলে কত আসে দেখি তো, 6/2 × 11। দেখি তো অপশানে আছে? আচ্ছা অপশানে দেখি তো, উপরে 6ওয়ালা থাকলে অপশান নাই দেখি, তাহলে আমি এটাকে একটু ভেঙে লিখি। এইভাবে লিখতে পারি না জিনিসটাকে? অবশ্যই পারি। এবার দেখো তো তুমি এখানে এই জায়গাটা খেয়াল করো তো একটু, যে এখান থেকে একটা কেটে ফেলতে পারি না, একটা 2 আছে উপর নিচে, একটা 2 কেটে দিতে পারি না, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি আসে? এইটা আসে। এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সারটা আসে। শেষ। আশা করি ক্যালকুলেশন ঠিক আছে, ক্লিয়ার নাকি দেখো। চলো দেখি তো আমরা মিলাই তো, 3/2 মিলছে আমাদের। ইয়েস, লেটস গো। আচ্ছা ঠিক আছে, চলো এই জিনিসটা তোমাদের জন্য SW থাকবে। এটা একটা অসীম ধারা বলা হয়েছে, এবং এটাও গুণোত্তর ধারা। 8তম পদ বের করতে বলা হয়েছে। তোমরা কি করবা? SW করবা, দেন দেখবা অ্যান্সার মিলে কিনা তোমাদের সাথে। ওকে ঠিক আছে। এখানেও আরেকটা এমসিকিউ আছে, এটা একটু ডিফারেন্ট, এই জন্য এটা করাই দিব ভাইয়া। এটা আসছিল 2021 সালে ঢাকা বোর্ডের কোশ্চেন। যারা ঢাকা বোর্ডে আসো, কুমিল্লা বোর্ডে আসো, চিটাগাং বোর্ডে আসো, বাকি যারা যেই বোর্ডে আসো না কেন, অবশ্যই প্র্যাকটিস করবা। এটা ভাইবো না যে ঢাকা বোর্ডে আসে তার মানে তোমার বোর্ডে হয়তো আসবে না, এত কঠিন এটা ভাবতে যেও না, ঠিক আছে? চলো, এটা তো কঠিনও না যদিও। চলো আমরা দেখি কি বলা হয়েছে। nতম পদের একটা ফর্মুলাই দিয়ে দিছে। এতক্ষণ কি ছিল? এতক্ষণ হলো আমাদের বলতো এটা সিকোয়েন্স, এটা ধারা দেওয়া থাকতো, এরকম 1 2 4 কিছু একটা দেওয়া থাকতো। আমাদের এখন ডিরেক্ট এই জিনিসটা বলে দেওয়া হয়েছে। তোমার কাজ কি? আগে ধারাটা তো বের করতে হবে। ধারা কেমনে বের করবে? n এর ভ্যালু বসাইতে হবে না? n এর ভ্যালু বসাও, 1 2 3 এগুলো বসাবো আমরা জাস্ট। চলো আমরা এই জায়গাটাতে n এর ভ্যালু 1 বসাই একবার, কত আসে দেখবা। n এর ভ্যালু 2 বসাও একবার, কত আসে। n এর ভ্যালু 3 বসাও, কত আসে। কি করতে হয়? বসাবো n এর ভ্যালু 1 2 3। এই যে এইখানে দেখছো n এর ভ্যালু, এই যে দেখো এই জায়গাটা n এর ভ্যালু বসাবা। বসাইতে পারবা না এটা ক্যালকুলেটর দিয়ে? আমি লিখে দিচ্ছি, দাঁড়াও আমি একটু বের করেই দেখাচ্ছি তোমাদের। দেখি কত আসে। 2 × -1 2। তাহলে কত বসাই? 1 বসাবো, তাহলে 3/2 আসে। কত আসে এটা? 3/2 আসে। দেন আসে হলো, যদি আমি 2 বসাই তাহলে 1/2 আসে, আর যদি আমি 3 বসাই তাহলে আসে আমার কি হলো, তাহলে আমার কত আসে? 3/2 আসে। 3/2 আসে। আচ্ছা তাও আমি একটু চেক করি তো আবার। 1 বসাইলাম, হ্যাঁ, 2 বসাইলাম, হ্যাঁ ঠিক আছে। এইবার চিন্তা করো, n = 4 বসাই আমরা আবার। 4 বসালে যেন কত পাবা? 1/2 পাবা। তাহলে একটু চিন্তা করো তো জিনিসটা, এটা সমান্তর গুণোত্তর কোনোটার মতোই মিলতেছে না কেন? কারণ কি? কারণ এটার মধ্যে অন্তরটাও মিলে না, রেশিওটাও মিলে না, একই জিনিস রিপিট হচ্ছে। ওই যে মনে পড়ে জোড় বিজোড়ের কথা শিখেছিলাম না? এই দেখো এখানে বোর্ডে পুরো সেম কোশ্চেনটা দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে খেয়াল করো তো, যখন n = 1 তখন 3/2, n = 3 3/2। তাহলে কি ভাই বলতে পারি না বিজোড় হওয়া মানে 3/2 হবে, জোড় হওয়া মানে 1/2 হবে। এবার তোমার কাজ অপশান মিলানো। 11তম পদ জোড় না বিজোড়, 20 মানে জোড় না বিজোড় হবে। আর কিছু চিন্তা করার দরকার নেই, এতটুকু আমরা পারছি। এবার তোমরা বলছে কি প্রথম 10টা পদের সমষ্টি বের করতে। তুমি একটা কাজ করতে পারো, তুমি হলো এই যে সবগুলো জিনিস যোগ করতে পারো। 3/2 হাফ, 3/2 হাফ, আবার 3/2 আবার হাফ, এবং 10 বার জিনিসটা লিখে তুমি করতে পারো। বাট আমরা একটু সিম্পল হইতে করবো, আমরা একটু চালাক হবো। চালাকলি কেমনে করতে পারি চিন্তা করো। হ্যাঁ, এইভাবে চিন্তা করো জিনিসটাকে, যে কয়টা পদ বলছে? 10টা পদ। কয়টা পদ বলছে ভাইয়া? 10টা পদ। তো 10টা পদে তুমি চিন্তা করো, 5 বার জোড় সংখ্যা পাবা, 5 বার বিজোড় সংখ্যা পাবা না। n এর ভ্যালু কত হবে? 5 বার জোড়, 5 বার বিজোড়। এটাই তো স্বাভাবিক। তাহলে আমি কি করতে পারি? জোড় পাবো 5 বার, জোড় পাবো কতবার?
এই যে একটু লিখি ঠিক মতো, জোড় সংখ্যা পাবো, জোড় n পাবো কতবার? 5 বার। বিজোড় আবার n পাবো কতবার? বিজোড় n পাবো কতবার? n এর মান বিজোড় হবে কতবার? 5 বার। এইটা কেমনে বুঝতে পারতেছো তো? ওই যে জোড় হবে কিভাবে, কখন হবে? 2 4 6 8 10, কয়বার পাইলাম? 5 বার। বিজোড় কখন হবে? 1 3 5 7 9, 5 বার। 5 বার 5 বার পাইলাম না? ভালো কথা। এবার তোমরা তো জানো 5 বার মানে কি? 5 দিয়ে গুণ দিব। এই ক্ষেত্রে 5 মানে কি? 5 দিয়ে গুণ দিব। কি গুণ দিব ভাইয়া? ওই যে মনে পড়ে জোড় হইলে আমি কি জানি পাই? ওই দেখো জোড় হইলে 1/2 পাই। তাহলে আমি কি গুণ দিব? এখানে আমি 1/2 দিব। আর বিজোড় হলে কি পাই? 3/2 পাই। তোমার কাজ হলো এই সবগুলো জিনিস এখন যোগ করা, এইটা যোগ নিচেরটা, বাস যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। আর কিছু চিন্তা করা দরকার নেই। দেখো বুঝছো না কি? বলো, আমি এটা সুন্দর করে লিখে দিই। এইটা যোগ নিচেরটা, যোগ নিচেরটা, এই যে এটা। ঠিক আছে? বুঝছো না কি? বলো। জাস্ট আর কিচ্ছু করা দরকার নেই, এটা ধুম করে বের করে ফেলো। আর তুমি চাইলে ওই যে বললাম হাতে মানে ক্যালকুলেটর দিয়ে প্রতিটা জিনিস লিখে লিখে বের করতে পারো। তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে বের করতে পারো। এবং অবশ্যই চেক করবা যে ঠিক আছে কিনা। আমি কি এটা করে দিব? আমি এটা করে দিই, দাঁড়াও কত আসে আমি চেক করে দিচ্ছি, দেখি কত আসে। 5 × 1/2 প্লাস 5 × 3/2, তাহলে কি 10 আসে? না, এটা মিলে নেই। তাহলে আমাদের মনে হয় 1 আর 2 হবে। এটা হলো আমাদের অ্যান্সার হবে। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার আশা করি সবাই। চলো এইবার আমরা অসীমতক সমষ্টি ও শর্ত, মানে অসীম ধারা হবে না, অসীম ধারার একটা সমষ্টি পাবো নাকি পাবো না, এটার একটা শর্ত থাকা লাগবে। তো তুমি একটা লিখলে কি 1 2 3 4 ডট 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 চলে গেল। তোমাকে বললাম যে ইনফিনিটি অসীম ধারার এই অসীম জিনিসটা সমষ্টি বের করো। তো সবসময় কিন্তু সমষ্টি বের করা যাবে না। কখন বের করা যাবে সেটা আমরা এখন দেখি। আমি এই জায়গাটাতে লিখি, অসীমতক সমষ্টি কার থাকবে? অসীম ধারার থাকবে, এটা আমরা জানি। এখন শর্তটা শিখব। অসীম ধারার ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? একটা জিনিস আর এর ভ্যালু দেখছিলাম। আর মানে কি জানি ভাইয়া? আর মানে হলো অনুপাত। কি অনুপাত? সাধারণ অনুপাত। এটা লিখবা। আর মানে আরো বেটার ওয়েতে তুমি সাধারণ অনুপাত, আমি তো অনুপাত বলছিলাম না তখন, তোমরা এইভাবে লিখো। তাহলে সাধারণ অনুপাত তোমাদের বইয়ে মেবি এইভাবে লিখা, সাধারণ অনুপাত, সাধারণ অন্তর, তাইলে সুন্দর লাগে জিনিসটা। ঠিক আছে, ভালো কথা। এখন শর্তটা কি? শর্তটা হলো এই জায়গায় লিখছি, আর অফ মডুলাস। এটা কি সাইন? মডুলাস। মডুলাস লেস দেন 1 হবে। 1-এর থেকে ছোট হবে মডুলাসের ভ্যালু। কার মডুলাস? অনুপাতটার মডুলাস। দেখে না বুঝতে পারো এই মডুলাস জিনিসটা আবার কি, তাই না? এই জিনিসটা লিখা মানে এই জিনিসটা মিন করে, এই জিনিসটা লিখা মানে এই জিনিসটা মিন করে, এই জিনিসটা মিন করে। তোমাদের কাজ হলো উপরেরটা মনে রাখা, নিচেরটাও মনে রাখা। ম্যাথ করার সময় যেন আমরা কোনটা ইউজ করব? ম্যাথ করার সময় আমরা এই জিনিসটা ইউজ করব। এটা দিয়ে ম্যাথ করাটা ইজি। বাট হ্যাঁ, উপরেরটা মনে রাখবো কেন? এমসিকিউ তো দেখবে ঢাস করে লিখে দিছে যে কোনটা সঠিক, মডুলাস অফ আর গ্রেটার দেন 1 নাকি লেস দেন 1। তখন কিন্তু তোমার লেস দেন 1 লিখতে হবে। এখন ভাই লেস দেন 1 কেন? লেস দেন 1 কারণ হলো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা ম্যাথ করতে গেলে তুমি দেখতে পারবা। ওকে, সো চলো এই জায়গাটাতে আমি এই লাইনটা লিখছি। দেখো কি লিখছি? একটি অসীম ধারা গুণোত্তর ধারা হলে এর অসীমের সমষ্টি থাকবে কেবল মডুলাস অফ আর লেস দেন 1 হলে। দেন এখানে কি লিখছি? এই জিনিসটা আমি বলছিলাম যে এই জিনিসটা দিয়ে আমরা ম্যাথটা করবো। আমরা হলো এই জিনিসটা নিয়ে ম্যাথটা করব, আমরা এই পার্টটুকুকে নিয়ে ম্যাথটা করব। ঠিক আছে? আর সমষ্টিটা বের করতে তো হবে। সমষ্টি শর্ত বের করে ফেলছি কিন্তু আমরা কিন্তু শর্ত বের করে ফেলছি। শর্ত স্যাটিসফাই করলে সমষ্টিটা বের করতে হবে। তো সেটার ভ্যালুটা কত হবে? এই হলো সেটার ভ্যালুটা, a/1 - তাহলে আমি আগের পেজে লিখি এই জায়গায় শর্ত যদি স্যাটিসফাই করে একমাত্র তখনই আমি সমষ্টিটা বের করব। এবং সমষ্টিটা কত হবে? s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। a মানে কি তোমরা জানো আশা করি, আর মানে কি এটা তোমরা জানো অলরেডি। আমি তাও সুন্দর করে লিখি জিনিসটাকে, a/1 - r। এটা হলো সমষ্টি বের করলাম। আর তোমরা পরের পেজে তো আমি লিখে দিয়েছি, এই জায়গায় তো সুন্দর করে লিখে রাখছি। তোমাদের এই কাজটা নোট করে ফেলা, আর কিছুই না। এখন তোমার কোশ্চেন জাগবে, ভাইয়া 1 এর নিচে কেন হইতে হবে? সেটা আসতেছি।
এই জায়গায় একটা ম্যাথ করতে চাই আমরা, প্রথম ম্যাথ দিয়ে শুরু করি, এইটা দিয়ে শুরু করি। এই জায়গায় ফার্স্টে কাজ কি তোমার, সমান্তর ধারা নাকি না, গুণোত্তর ধারা নাকি না? এটা গুণোত্তর ধারা, এটা আমরা এখন দেখেই বুঝতে পারি, এটা দেখলেই বুঝতে পারো, তুমি ভাগ করতে পারো, যদি বিশ্বাস না হয় তুমি ভাগ করতে পারো। ওকে ডান। এখন তোমাকে আর চাইলে তো দেখতে পাচ্ছ কোশ্চেন তো অলরেডি বলে দিয়েছে তোমাকে, সো আরও কোনো সমস্যাই নেই, ভালো কথা। এখন তোমার ফার্স্ট অফ অল বলছে কি, অসীমিত সমষ্টি যদি থাকে, অসীমিত সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করবো। তো আমাকে আগে বের করে চেক করতে তো হবে আসছে না কি না। কেমনে চেক করবো জানি, অনুপাতের ভ্যালুটা বের করবো। চলো অনুপাতের ভ্যালুটা বের করি। তো এখানে কত হবে অনুপাতের ভ্যালুটা তোমাদের বের করে দেখাইছিলাম, দেখবো যে 1/3 আসে। এই অনুপাতের ভ্যালু কেমনে বের করবো জানি, ওই যে দেখাইছিলাম, কিন্তু কোথায় দেখাইছিলাম, এই দেখাই দেখো কই গেল, এই যে এইভাবে কিন্তু দেখাবা প্রথমে, দেন এটা, দেন ডট 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 দিয়ে আর এর ভ্যালুটা বের করবা। এটা কিন্তু মাস্ট, পরীক্ষা কিন্তু নাহলে কেটে দিতে পারে, অনেক স্যার কেটে দিতে পারে, ঠিক আছে? স্যাররা অনেক সময় কেটে দেন, এই জন্য যেভাবে তোমাদের করলে কাটবেন না কেউ, সেভাবেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো দেখো আর এর ভ্যালু বের করা শেষ, আর এর ভ্যালু তো বের করলাম। এবার তো চিন্তা করি আমরা, আমাদের শর্ত কি জানি ছিল, আর অফ মডুলাস লেস দেন 1 হইতে হবে। তাহলে চেক করি তো আমাদের আর এর ভ্যালু আসছে কি, মডুলাস অফ 1/3, এটা লেস দেন 1। এটা কি সত্যি, এটা কি সত্যি কথা, 1 থেকে কি ছোট 1/3? হ্যাঁ, এটা সত্যি কথা। তার মানে আমি কি বলতে পারি, স্যাটিসফাই করছে। তার মানে আমি কি বলবো, যে সুতরাং আমরা বলতে পারি কি, এটা একটা অসীমিত সমষ্টি থাকবে। সুতরাং এটা একটা অসীমিত সমষ্টি থাকবে, এটা বলবো আমরা। ওকে, এবার আমরা ফাইনালি কি করবো, অ্যাস ইনফিনিটি ভ্যালুটা বের করবো, a ডিভাইড বাই 1 মাইনাস r। এর ভ্যালু কত ভাইয়া, প্রথম পদটা চেক করো তো, 1/3, সরি 1/3, এটা আর এটার ভ্যালু কত, 1/3। দেন এটা করলে যা আসে সেটাই হলো অ্যান্সার। আমি চেক করি ক্যালকুলেটর দিয়ে কত আসছে আমার, 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/3, 1/2 আসতেছে অ্যান্সার। দেখছো, একটা 1/2 আসছে অ্যান্সার। এটাই হলো আমার অ্যান্সার, এটাই আমার কি অ্যান্সার। আমি এই জায়গাটাতে এটা লিখি, এটাই আমার অ্যান্সার। এখন তোমার কোশ্চেন জাগতে পারে যেটা ভাই এইটা কেন চেক করছি। একটা জিনিস চিন্তা করো, এই জায়গাটা খেয়াল করো, তুমি 1/3 এর ভ্যালুটা এই জায়গায় এই ম্যাথের ক্ষেত্রে চেক করো। দেখো এটার ক্ষেত্রে অসীমিত সমষ্টি বের করবা, আসে না কি না, তার জায়গায় চেক করবা কি, আর এর ভ্যালুটা চেক করবা। কেমনে চেক করে আশা করি দেখাই দিছি, কয়েকবার দেখাবা, দেন আর এর ভ্যালু বের করবা, দেন মডুলাস দিয়ে দেখাবা যে এটা 1 থেকে ছোট, দেন বলবা যে অসীমিত সমষ্টি আছে, দেন অ্যাস ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইড বাই 1 মাইনাস r। এখন একটা জিনিস খেয়াল করো, কেন আমরা 1 লেস দেন r হইলে, সরি r লেস দেন 1 হইলে ধরতেছি। এই জায়গায় খেয়াল করতো 1, দেন 0.1, দেন 0.001, দেন 0.001। তার মানে কি, জিনিসটা অনেক ছোট হচ্ছে না, ছোট আরও ছোট হবে, পরে গেলে 0.0001, দেন অনেক দূরে যাইলে কি হবে, দেখবে যে 0.1 লক্ষটা শূন্য, দেন 1, 0. আমি আবার বলি 0.1 লক্ষটা শূন্য, দেন একটা 1 পেতেছি। এই জিনিসটার কোনো ভ্যালু আছে, মানে ভ্যালু বলতে কি, এটা খুবই নেগলিজিবল না, নগণ্য না এই জিনিসটা, 0 অনেকগুলো শূন্য, দেন একটা 1। এই জিনিসটা থাকা বা না থাকা কি সেম জিনিস না? তার মানে কি আমি বলতে পারি না ওই জায়গাটা কি নিশ্চয়ই স্টপ হয়েছে? স্টপ কিন্তু হয় নাই, বাট আমি বলতেছি স্টপ হয়েছে। কেন? ওই যে নগণ্য জিনিসটা। কেন নগণ্য? এই যে এভাবে চিন্তা করো, 0. অনেকগুলো শূন্য, অনেক 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 শূন্য, অনেক শূন্য, অনেক শূন্য করে 1। এই জিনিসটা থাকা না থাকা একই। তুমি ক্যালকুলেটারে বিশ্বাস হলে চেকও করতে পারবা, এই জিনিসটা দেখবে ক্যালকুলেটার ধরতেই পারে না, ওটা খুবই নগণ্য একটা জিনিস। তো এই জন্য আমরা বলি যে ওই থাকছে ওই জায়গায় গিয়ে, তার মানে ঠিক আছে ওই জায়গায় গিয়ে থামবে জিনিসটা। এই জন্যই আমরা বলি 1 থেকে ছোট হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ একটা জায়গায় গিয়ে জিনিসটা নগণ্য মান দিবে, ওই নগণ্য মানকে আমি না ধরলেও কোনো সমস্যা হবে না। বাট যদি জিনিসটা আর গ্রেটার দেন 1 হইতো, তাহলে কি হইতো, সাপোজ 1, 2, 4, 8, 16, 32, 64, আরও দেখতেছো বাড়তেছে না জিনিসটা। তাহলে দেখো তো এখানে যখন ইনফিনিটি যাচ্ছে, ইনফিনিটি মানে অনেক ডানে, তখন কি 1 লক্ষ, 1 কোটি, 100 কোটি, বিশাল একটা সংখ্যা পাবা না? ওই জিনিসটার কি একটা ভ্যালু আছে? এটা কি নগণ্য? 100 কোটি কি এটা নগণ্য? এটা নগণ্য না, এটার একটা অ্যামাউন্ট আছে, এটা একটা পাওয়ার আছে। তখন আমি বলতে পারবো না যে এই জায়গায় গিয়ে পজ হোক, হ্যাঁ 1 কোটি ঠিক আছে, আমি ওইটার বাদ দেই, ওই পর্যন্ত গিয়ে থামবে, ওইটা না ধরলেও সমস্যা নেই, এটা কিন্তু আমি বলতে পারবো না।
বাট এই ক্ষেত্রে আমি বলতে পারবো যখন ওয়ানের থেকে ছোট হয়, এই 0.1 অনেকগুলো শূন্য একটা ওয়ান, এটা ধরা না ধরা সেম জিনিস, থাক এটার আমি একটু বাদ দিয়ে ম্যাথটা ইজিলি হয়ে যায়, অসীমিতক সমষ্টি আমি বের করে ফেলি, এটা যোগ করা না যোগ করা সেম জিনিসই। ঠিক আছে, ক্লিয়ার এই জিনিসটা? এবার বুঝছো কেন আসলে ওয়ানে লেস দেন মানে আর লেস দেন 1 ধরি, কেন গ্রেটার দেন 1 ধরি না। আশা করি জিনিসটা ক্লিয়ার। ওকে, এই ম্যাথটা তোমরা করবা, এটা তোমাদের SW, কারণ আগের ম্যাথের মতো এটাও দেখবা সেম, একদম সেম ম্যাথ, একদম সেম ম্যাথ, এটাও সেম। তোমার সমান্তর ধারা গুণোত্তর ধারা দেখে বুঝবা না, তোমার কাজ কি অনুপাত বের করা, তারপর তো হয়েই গেল। অনুপাত দেখবে জানো কত আসে, 1/√2 আসে। আমি লিখে দিই জাস্ট, আমি জাস্ট অনুপাতটা লিখে দিচ্ছি, তোমাদের কাজ হলো অনুপাত বের করে দেখা। অনুপাত এত, তার মানে আমি বলবো কি 1-এর থেকে এটা ছোট, এটা কি 1-এর থেকে ছোট না, এটা 1-এর থেকে ছোট, তাহলে আমি কি বলতে পারি, অবশ্যই এটা অসীমিতক সমষ্টি আছে। এরপর S ইনফিনিটি বের করে ফেলবা, এটা বের করে ফেলবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো, এখানে কিছু MCQ প্রবলেম আছে। একটু আগে যা পড়াইছি তুমি যদি এটা বুঝো, অসীমিতক সমষ্টি তোমার কাছে পানি ভাত হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের কাজ কি এখন? প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা। চলো আমরা প্র্যাকটিস করব। এখানে কি বলা হয়েছে? 3 × 0.3 × 0.003, বুঝতেই পারতো সেটা অসীমিত সমষ্টি থাকবে। MCQ জানো কি করে? চালাকি করে। কি চালাকি করে? তোমাকে অনেক সময় করবে কি, এই জিনিসটা অসীমিত সমষ্টি হয়ই না, বাট MCQ তো তোমাদের দিয়ে রাখছে, অ্যান্সার দিয়ে রাখছে, কি অ্যান্সার আসতে হবে সেটা দিয়ে রাখছে, বাট এটা আসলে নাকি অসীমিত সমষ্টি নেই। এটা সবসময় আগে চেক করে নিবা, আবারও বলি চেক করে নিবা। ওকে, ফার্স্ট করবা কি চেক, ফার্স্ট চেক করবা, চেক ফার্স্ট আগে হলো চেক করবা যে এটার কি অসীমিতক, অসীমিতক অসীমিতক সমষ্টি আছে নাকি না, সমষ্টি সমষ্টি আছে আছে নাকি নেই, এটা আগে চেক করে নিবা, তারপর বের করে ফেলবা। বের করবো কোনটা দিয়ে? S ইনফিনিটি A/1 - R, এটাই তো ফর্মুলা আমাদের। বাস, এটা তোমরা এখন করবা, তোমরা করবা, দেন দেখবা অ্যান্সার মিলে কিনা। এখানে দেখো অ্যান্সার অলরেডি দাগে দেওয়া আছে। ঠিক আছে, সবই আমরা বুঝতে পারলাম। আমরা এতক্ষণ কি শিখলাম আমি একটু রিক্যাপ করি। অসীম ধারা, প্রথমে শিখছি কি অনুক্রম ভার্সেস ধারা, দেন অসীম ধারা শিখছি, দেন আমরা কি শিখছি সমান্তর ধারা, গুণোত্তর ধারা। এবার কি শিখলাম? কখন অসীমিতক সমষ্টিটা থাকবে এবং সেই সমষ্টিটার মান কত, সবই শিখে ফেললাম। এখন নতুন আরেকটা টাইপ, এই টাইপটা খুবই সিকিউতে 4 মার্কের জন্য আসে। কি শর্ত আরোপ করলে, কি শর্ত আরোপ করলে অসীমিতক সমষ্টি থাকবে, কি শর্ত আরোপ করলে অসীমিত সমষ্টি। একটু আগে কিন্তু আমরা জানি অসীমিত সমষ্টি থাকবে কখন, মডুলাস অফ R <1, এটা থাকলেই না। এই জিনিসটাকে দেখবা, এই ম্যাথটাতে আমরা এই কনসেপ্টে ইউজ করব, আর কিছু নেই। এই ম্যাথটাতে, এই টাইপের ম্যাথে আমরা এই কনসেপ্টে ইউজ করব। ম্যাথটা করতে গেলে দেখবা কত ইজি লাগে। ঠিক আছে, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, এটা খুব বাজে লাগতেছে দেখতে, মুছে ফেলি, এখানে লিখি এটা। চলো শুরু করি। এই দেখো কোশ্চেন, ম্যাথ প্র্যাকটিস করতেছি। ফার্স্ট অফ অল কোশ্চেনটা দেখো, এক্সের উপর কি শর্ত প্রয়োগ করলে কি হবে? দেন 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কোয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব। এই জিনিসগুলো, এই জিনিসটা, এই যে এটা 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 অসীম ধারা, যে ডট ডট দেওয়া হয় না, তার মানে কি অসীম ধারা। এটা কি হবে? অসীমিতক সমষ্টি থাকবে। এটাকে শর্ত বের করতে বলা হয়েছে, আগে শর্ত বের করতে বলা হয়েছে, দেন সেটা সমষ্টিটাও নির্ণয় করব, দেন আমরা সমষ্টিটাও নির্ণয় করব। ক্লিয়ার আশা করি? আমি একটু মার্ক করে দিই। সমষ্টি নির্ণয় করব, কি শর্ত আরোপ করব? অসীমিতক সমষ্টি এক্সের উপর। দেখো কি সুন্দর করে মার্ক করলাম না? এইভাবে পরীক্ষার খাতায় তোমরা জিনিসগুলোকে মার্ক করবা, তাহলে দেখবা যে জিনিসগুলো আসলে বুঝতে তোমাদের সুবিধা হচ্ছে, আর ম্যাথ করতে খুবই 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 ইজি হয় আর কি। এবার তোমরা একটু চিন্তা করো তো, আমরা তখন যা যা শিখছি ওটা দিয়ে একটু চিন্তা করো, তুমি আশা করি পারবা, এই জিনিসটা ধরে ফেলতে পারবা। অসীমিতক সমষ্টি কখন থাকবে এটা নিয়ে চিন্তা করো, চিন্তা করো তো, একটু চিন্তা করো তো। চিন্তা করা কি হলো? কেউ কি পেরেছ? চলো আমরা এবার ম্যাথটা করা শুরু করি। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো আমরা কি করব, সলিউশন আছে এই জায়গাটায় লিখি, একটু বাম দিকে লিখি, সলিউশন।
কি করব? ফার্স্ট অফ অল আমার কাজ কি? ফার্স্ট অফ অল আমার কাজ হলো ওই যে জিনিসটা মনে করা, কখন জানি অসীমিত সমষ্টি হবে ভাইয়া, এই টাইমেই তো হবে। এটা মানে জানি কি ভাইয়া, এইটা লিখে দিয়েছিলাম না তোমাদেরকে আমি, এটাই তো লিখে দিয়েছিলাম। তাহলে তোমার কাজ ফার্স্ট অফ অল কি? তোমার কাজ ফার্স্ট অফ অল হলো আর এর ভ্যালুটা বের করা। আর মানে কি? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত জানি কেমনে বের করে দেখাইছিলাম না, দুই স্টেপ করে লিখে দেন লিখবা, সুতরাং আর ইকুয়াল টু এত। সো আমি এখানে জাস্ট ডিরেক্ট লিখে দিচ্ছি আর ইকুয়াল টু কত। তোমরা কিন্তু ঠিক মতো লিখবে, ফাঁকিবাজি করিও না, হ্যাঁ ঠিক আছে। লেখা শেষ, আর এর ভ্যালুটা লেখা শেষ। এইবার আমি এইখানে যে জিনিসটা লিখে আছে না, কখন অসীমিত সমষ্টি হবে সেই জিনিসটা লিখবো। তাহলে আমি লিখবো যে এখানে অসীমিত সমষ্টি থাকবে যদি কি, যদি জানি এটা হয়, আর এটা মানে জানি কি লিখছিলাম, এইটা হয়। তাহলে এখন আমার কাজ কি? আর এর ভ্যালুটা বসায় দেওয়া না? চলো আর এর ভ্যালুটা বসায় দিই। 1/2x + 1 < 1। এই জিনিসটা এখন আমরা ম্যাথটা সলভ করব। এখন আমরা কি জাস্ট এই জিনিসটাকে সলভ করে আর এর ভ্যালুটা বের করব, সরি এক্স এর ভ্যালুটা বের করবো। কি ভ্যালু বের করবো? এক্স এর ভ্যালু। এবং এক্স এর উপর তো শর্ত চাইছে আমাদের, তাই না? তো আমাদের এক্স এর ভ্যালু বের করবো। সো ফার্স্ট অফ অল কি করবো আমরা? ফার্স্ট অফ অল ভাই আমরা করবো যে ফার্স্ট অফ অল আমরা এতটুকু নিয়ে কাজ করি। চলো এতটুকু নিয়ে কাজ করবো প্রথমে, ওকে? পরে আমরা বাম পক্ষকে নিয়ে কাজ করবো, জাস্ট এতটুকু নিয়ে কাজ করবো। তো 2 স্টেপে করবো। আমি এই পাশে 2টা স্টেপে লিখে দিচ্ছি, জিনিসটাকে আমি 2 স্টেপে লিখে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি। ঠিক লাইনটা স্ট্রেট হয়েছে, দেখি তো স্ট্রেট হয়েছে কি না এটাকে। ঠিক আছে, চলো এবার আমরা ম্যাথটা শুরু করি। এই যে দিলাম। সো ফার্স্ট অফ অল কাজ কি বলছি? এতটুকু নিয়ে কাজ করি আমরা। ফার্স্ট অফ অল এতটুকু নিয়ে কাজ করি। চলো তাহলে আমরা লিখে কি লিখতে পারি? 1/2x + 1 < 1। তাহলে আমরা এখন উল্টায় ফেলি তো জিনিসটাকে। একটা জিনিস মনে রাখবা, উল্টায় ফেলা মানে কি? সাইনটাকে ঘুরিয়ে দেওয়া। আবারও বলি, উল্টায় দেওয়া মানে কি? সাইনটাকে ঘুরিয়ে দেওয়া। আবার যদি মাইনাস দিয়ে কোনো কিছু মাইনাস দিয়ে গুণ দাও, তাহলেও সাইনটাকে ঘুরিয়ে দিবা। তাহলে এই দুটো জিনিস অলওয়েজ খাতার মধ্যে লিখে দাও। কখন সাইনটাকে ঘুরাবো? চিহ্নটাকে, এই যে চিহ্ন এরকম ছিল, তুমি করলা কি? এটারে এরকম বানায় ফেললা, বা এরকম ছিল, তুমি কি করলা? এরকম বানায় ফেললা। এটা কখন বানাবা? আইদার উল্টাবা জিনিসটাকে, যদি উল্টো করো যদি, অথবা 2 নাম্বার কি? নেগেটিভ কিছু দিয়ে গুণ, বা ভাগ। নেগেটিভ গুণ আর ভাগ। ওকে, ক্লিয়ার আশা করি? ওকে, তাহলে চলো তো আমরা এখন কাজ করি, এটাতে করে ফেলি। উভয় পক্ষে এক আসে, তাহলে আমি এটা কাটাকাটি দিয়ে ফেলতে পারি। সরি, শূন্য আসবে, তাহলে আমি x > 0 বলতে পারবো। কাজ শেষ এতটুকু করা। এবার আমরা কি করব ভাইয়া? এবার আমরা পরের পার্টটুকু নিয়ে কাজ করি। এতটুকু নিয়ে কাজ করবো এখন, এতটুকু নিয়ে কাজ করবো। ঠিক আছে, চলো এটাও করে ফেলি। সো -1 < 1/2x + 1। তাহলে এটাকে আমরা উল্টায় ফেলি, এটা দিব, এইটা দিব। এটাকে একটু সুন্দর করে লিখতে পারি না আমরা? এটাকে জাস্ট কিছুই করি না, সেম জিনিসটাই দেখছি। এই জিনিসগুলো কনফিউজড হবে না, জাস্ট খেয়াল করা মুখটা কোন দিকে হা করা, -1 দিকে হা করা। পরের লাইনে দেখো -1 দিকে আমি মুখটাকে হা করে দিছি, আর কিছু চিন্তা করার দরকার নেই। এবার দেখো তো, এই 1টাকে এই পাশে নিতে হবে না আমার, তাহলে এই পাশটাকে ওই পাশে নিয়ে ফেলি। তাহলে ফাইনালি কি আসে? x < -1। 2 দিয়ে ডিভাইড করতেছে, কিন্তু নেগেটিভ কিছু দিয়ে ডিভাইড করি নাই। 2 দিয়ে ডিভাইড করলে সাইন যেমনি আছে অমনি রাখবা। যদি আমি নেগেটিভ দিয়ে ডিভাইড করতাম তাহলে সাইনটা উল্টে যেত। এগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি ভাইয়া? এই একটা ফাইনাল অ্যান্সার, এই একটা ফাইনাল অ্যান্সার। তাহলে কি হবে? যদি কি বলবো, x > 0 অথবা x যদি -1 থেকে ছোট হয়, x < 1, তাহলে এটার অসীমিত সমষ্টি থাকবে, নাইলে থাকবে না। ভালো কথা, কন্ডিশন তো বের করা শেষ। সমষ্টি নির্ণয় করতে হবে বলছে না? তাহলে কি আমাদের s ∞ = a / 1 - r বের করতে হবে না? অবশ্যই বের করতে হবে। তাহলে এটাও আমরা এখন করে ফেলি। এই পাশে আসি। এবার আমরা কি বের করব? s ∞ a / 1 - r না? তো ভাইয়া এর মান জানি কত? এর মান দেখো, প্রথম পদ কত? 1/2x - 1।
1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, আর এটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, এটা এটা। তাহলে এটা ডিভাইড করলে কত আসে? আমি যদি মুখে মুখে চেষ্টা করি 2x প্লাস 1 2x মাইনাস, তাহলে 1/2x আসবে। যতটুকু আমার মনে হয় এটার অ্যান্সার আসবে এটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। না বুঝছো নাকি? জাস্ট একটু খেয়াল করো, বুঝলে ভাইয়াকে একটু মনে করে জানাও। হ্যাঁ, আর এই জায়গায় লিখবে কি আমরা জানি, জায়গায় লিখে দিই আমরা জানি। আমরা জানি অসীমিত সমষ্টি থাকবে যদি এই জিনিসটা হয়, তাই শেষ, কাজ শেষ। এটা ঠিক আছে, ক্লিয়ার আশা করি। চলো আমরা পরে ম্যাথে যাই। এই দেখো এই সেম ম্যাথ দেখো ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে, সেম টাইপ। একটু আগে যেভাবে করাইলাম না, তোমার কাজ একদম সেমভাবে করবো। সেম কোশ্চেন দেখো, এখানটা দেওয়া আছে, রাশিটা দেওয়া আছে, বলছে যে অসীমিত সমষ্টি থাকবে কি শর্ত আরোপ করলে, তুমি শর্তটা বলে দিবা। এখানে আর সমষ্টিটা বের করতে পারে নাই, এখানে জাস্ট বলছে শর্ত, কি শর্ত আরোপ করলে অসীমিত সমষ্টি থাকবে, এটি জাস্ট বলছে। ঠিক আছে, এটা আশা করি পারবা তোমরা। এখন দেখছো ভাইয়া কিন্তু যে জিনিসগুলো করাই দিচ্ছি ওগুলো কিন্তু দেখবা ঘুরে ফিরে বোর্ডে আসতেছে। এই জন্যই ভাইয়া বলতেছে তোমাদের এই স্লাইডে যা আছে ওগুলো জাস্ট তুমি করো, তুমি বোর্ডে আশা করি কমন পাবাই যদি এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন দেয়। ঠিক আছে, এখন ফাইনালি একটা টপিক আছে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে রূপান্তর। এটাও 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। কত মার্কের জন্য? এটা 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো এটা শুরু করি। এটা আমরা ম্যাথে চলে যাচ্ছি। কোশ্চেনে কি বলা হয়েছে? পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে রূপান্তর। ওকে, পৌনঃপুনিক জিনিসটা আবার কি, তাই না? এটি তো আমরা জানি না। প্রথম ম্যাথ দিয়ে শুরু করি, এইটার ক্ষেত্রে চিন্তা করি। সো এখানে দেখো একটা সাইন দেওয়া আছে, 2টা ডট দেওয়া আছে, 1 এর উপর ডট, 2 এর উপর ডট। এই জিনিসটা মানে আসলে কি? আমি একটু আগের পেজে জিনিসটাকে কনসেপ্টটা তোমাদের শিখে আনি, তারপর ম্যাথে যাচ্ছি। সো যদি তোমাকে বলা হয় যে 0.56 5 এর উপর ডট 6 এর উপর ডট, অথবা এরকম যদি বলা হয় 0.123 2 এর উপর ডট 3 এর উপর ডট, অথবা যদি বলা হয় এভাবে 0.405 4 এর উপর ডট 5 এর উপর ডট, আর কি হইতে পারে? আর কি হইতে পারে? 0.1203। এই কতগুলো কেস আমি সবগুলো কেস আমি লিখে দিচ্ছি, তাইলেই বুঝতে পারবা। এটা ক্ষেত্রে কী হবে? 0.56 আবার 56 আবার 56 আবার 5, এইভাবে চলতে থাকবে জিনিসটা। তার মানে জিনিসটা কী দাঁড়াচ্ছে যে ডট দুইটার মধ্যে যারা আছে না ওইটা রিপিট হবে। যেমন এটা ক্ষেত্রে চিন্তা করি 0.1232323, দেখো খেয়াল করো 1 কিন্তু রিপিট হচ্ছে না, কারণ কি 1 কিন্তু ডটের মধ্যে নেই, ডটের মধ্যে 2 থেকে 3 এই দুটোর মধ্যে ডটের মধ্যে আছে, তাহলে এটা বারবার রিপিট হবে। সেম এটা ক্ষেত্রে চিন্তা করি তো 0.405 405 405, ক্লিয়ার আশা করি। সেম এটা ক্ষেত্রে চিন্তা করো 1 কিন্তু ডটের বাইরে, তো 1কে আমি একবারই লিখবো, 1 নিয়ে চিন্তা করার দরকার নেই। চিন্তা করবো ডটের ভিতরে যারা আছে, তাই 203, তাই 203 203 203, এটা ডট ডট ডট। এই যে পৌনঃপুনিক, এই জিনিসগুলোকে তোমাকে ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছে, আর কিছুই না। বুঝছো নাকি বলো? আশা করি ক্লিয়ার জিনিসটা। তো এবার আমরা আমাদের কোশ্চেনটাতে যাই। এইবার দেখো এই জিনিসটা, এখন দেখবো তুমি এটা পারো। এটা মানে কি তাইলে? এটা মানে হলো 0.1212 আবার 12 ডট 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 করে লিখে দিব। এইভাবে ফার্স্টে লিখে দিবা, লিখার পরের লাইনে কি লিখবা? পরের লাইনে লিখবা যে 0.12 প্লাস 0.00 আবার 12 আবার 0.000012 দেন প্লাস ডট ডট ডট। তোমরা কিন্তু দেখে বুঝতে পারতেছো এটা একটা জিওমেট্রিক সিরিজ হয়ে গেছে, গুণোত্তর ধারা হয়ে গেছে। এটা কি বুঝতে পারতেছো কেউ? খেয়াল করো এটাকে কীভাবে লিখছি সেটা তো আগে জানতে হবে, তাই না? তুমি এখানে খেয়াল করো যে জিনিসটা বারবার রিপিট হচ্ছে না, ততগুলো শূন্য দিচ্ছি আমি, জাস্ট ততগুলো শূন্য দিচ্ছি। তাহলে দেখো 0.12 লিখছি, প্রথমে ভুলে জাস্ট এতটুকু আছে, তাহলে 12 লিখছি। এবার দেখো এখানে যতগুলো সংখ্যা ছিল না ততটা শূন্য বসাই দিছি, মানে এখানে যতটুকু ছিল ততটা শূন্য, দেন আবার একটা 12 লিখছি। আবার এখানে দেখো 4 লেন্থে, তাহলে 4টা শূন্য, তারপর আবার একটা 12 লিখছি। খেয়াল করতেছো কি করলাম?
আবারও বলি 0.12 কয়টা সংখ্যা আছে? দুইটা, তাহলে দুইটা শূন্য দেন 1 2। এখানে এখন চিন্তা করবো এটা লেখার সময় আগেরটাতে কয়টা সংখ্যা ছিল? 4টা, দশমিকের পরে আর কি, দশমিকের পরে কিন্তু, তাহলে 4টা শূন্য দেন 1 2। তুমি একটু চেক করলে দেখবা কি জানো, তুমি এটা যোগ এটা করো, দেখবা কি তুমি এই জিনিসটা পাচ্ছ। বিশেষ হলে ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখো, দেখবা সেম জিনিসটা পাচ্ছ। তার মানে আমরা বলতে পারি আগের লাইন পরের লাইন সেম জিনিস, তাহলে এই তো জিনিসটা মিলে। ওকে, এইবার দেখো এই মজার ব্যাপারটা কি জানো, এখন দেখবা যে এইটা নাকি একটা কি ধারা? গুণোত্তর ধারা। এটা একটা গুণোত্তর ধারা। যাদের বিশ্বাস হচ্ছে না তোমাদের কাজ কি ভাইয়া, আর এর ভ্যালুটা বের করা। আর এর ভ্যালু দেখবা কত আসে? 1/100 আসবে, 1/100 আসবে। আর এর ভ্যালু বের করে ফেললা। কেমনে বের করে আর এর ভ্যালু? এটা কিন্তু অলরেডি দেখাইছি, তাই আর দেখাচ্ছি না। তোমার এখন কাজ কি জানো, যখনই এরকম পৌনঃপুনিক থেকে মানে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে রূপান্তর করতে বলা হবে, এটা আসলে কি চাচ্ছে জানো? এস ইনফিনিটি ভ্যালুটা বের করা। এটা মানে কত? a/1 - 1। এ মানে কত? এ মানে প্রথম সংখ্যা দেখো তো কত? এই যে 0.12 1 মাইনাস আর এর ভ্যালু কত? 100। আর এর ভ্যালু কত? 100। তাহলে ফাইনালি কত আসে অ্যান্সার? দেখি আমি ক্যালকুলেটর একটু বসায় চেক করে নিই কত আসে। 0.12 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 1/100, 4/33 আসতেছে অ্যান্সার। 4/33 আসতেছে অ্যান্সার। তাহলে এটাই আমার অ্যান্সার। শেষ, আর কিচ্ছু কিন্তু করা লাগেনি। সিম্পল না জিনিসটা? চলো আমরা একটু প্র্যাকটিস করবো। সো তোমার এখানে আসলে ম্যাথের জিনিসটা কি জানো, তুমি যদি এইরকম সিরিজটা বানিয়ে ফেলতে পারো না, তাহলে তোমার ম্যাথ শেষ। তুমি সিরিজ, তোমার কাজ হবে সিরিজটা বানানো, তাহলেই শেষ। চলো আমরা এটা কিন্তু তোমরা আশা করি পারবা। আমি পরেরটা দেখাই, এটা দেখাই, এইটা দেখাই। এটা একটু কনফিউজড হইতে পারো তোমরা আবার, তাই এটাই দেখাই। পরেরটা তোমাদের রেজাল্ট দিব। এটা একটা চিন্তা করো, 0.0123 যাদের মাথার উপরে সেই জিনিসটা রিপিট হবে 1 2 3 1 2 3 ডট 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 ডট। এখন তুমি চিন্তা করো 0.0123, এটা হলো প্রথমটুকু। যদি আমি একবার রিপিট করতাম তাহলে তো এতটুকুই হইতো। এখন 1 2 3 আবার রিপিট হবে না, তাহলে আমি কি করবো? প্লাস দিব 0. কয়টা এখানে কয়টা সংখ্যা আছে? 4টা, তাহলে 4টা শূন্য দেন আবার 1 2 3 প্লাস। এখন আমি কি করবো? আবার শূন্য বসাইতে হবে। কয়টা শূন্য বসাবো? ওই যে আগে কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এবার আবার 1 2 3 লিখবো। বাস, তাহলে এই জিনিসটাই কি আমার জ্যামিতিক ধারা হয়ে গেল? জিওমেট্রিক সিরিজ গুণোত্তর ধারা। তাহলে আমি সেইমভাবে আগের মতো করবো, আর কিছু চিন্তা করার দরকার নেই। তো চলো, এটা তোমাদের ইজিটেবল থাকবে, একদম সেমিটকে যা করাইলাম না সেইমভাবে এই জিনিসটা করবা। এখন এইখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু কঠিন, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এইটা দিয়ে যে পারবা না তার মানে সে বুঝছো। তোমরা একটু চেষ্টা করো, ফার্স্টে একটু চিন্তা করো কি হবে এটা। 1.145 এর উপর কি দেওয়া আছে? ডটগুলো দেওয়া আছে। তাহলে কোনটা রিপিট হবে ভাইয়া? যদি এখান থেকে লিখি তাহলে কি হবে? 1.145 আবার 45 এরকম, এই জিনিসটা তো রিপিট হবে, তাই না? এটাই তো রিপিট হবে। এখন তুমি একটু চিন্তা করো, এই যে এই জিনিসটাকে হলো আমরা বাইরে আনবো। সরি, একটু করি, একটু মুছি। এটা হলো তোমার কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, আমি আবার সুন্দর করে লিখি 1.145 এর উপর হলো দশমিক ছিল, তাই এটাকে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি। ওকে, এখন তোমার কাজ কি জানো? 1.1 একসাথে লিখা, দেন বাকিটুকুকে লিখা। এইখানে হলো চালাকিটা করা হয়েছে। 1.1 আলাদা করে লিখছি, বাকিটাকে আলাদা করে লিখতেছি। কেন? তুমি খেয়াল করবা কি জানো, তুমি যদি 1টাকে ভিতরে রেখে দাও না, তুমি যদি জিনিসটাকে এইভাবে লিখতে আর কি, যে ভাই আমি এইভাবে লিখব 1.0.145 দেন প্লাস দেন 0.00045, এইভাবে যদি লিখতে থাকো, দেখো তো এই দুইটা যদি তুমি ভাগ দাও দেখবা রেশিওটা সেম আসতেছে না, বুঝছো? এটা তো বাদ। এটা হলো আমার জিওমেট্রিক ধারা, এবার চলতে থাকবে। তুমি যদি এইভাবে করো না, তুমি জাস্ট চেক করো, অনুপাত সেম আসবে না।
এই জন্য আমরা করলাম কি, তার মানে নিশ্চয়ই অনুপাত ঝামেলাটা করতেছে কি, নিশ্চয়ই এই বান্দা ঝামেলা করতেছে। তাহলে আমরা করি কি, এই জিনিসটাকে একটু বাম দিকে এনে ফেলি। তো এই কারণে কি করলাম, এটাকে মুছে আমি করলাম কি 1.1টাকে আলাদা করে এবার বাকিটাকে একসাথে লিখি। এবার 0.045, তাইলে আবার 0.00045, আবার 0.12345 ধরো 1 2 3 1 2 3 4 5 4 5 ডট 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 ডট। তাহলে দেখো তো কি হয়ে গেল না আমাদের? আবার এটা কি হয়ে গেল? এটা জ্যামিতিক ধারা হয়ে গেল না? কোনটা জ্যামিতিক ধারা হয়েছে? এই জিনিসটা কিন্তু জ্যামিতিক ধারা, এই জিনিসটা হলো আমাদের জ্যামিতিক ধারা হয়েছে। তো তোমার কাজ কি এখন, পরের লাইনে 1.1 এটার মধ্যে রেখে দিব, খালি এই ক্ষেত্রে a ডিভাইড বাই 1 মাইনাস r বের করবা, দেন কি করবো, ফাইনাল অ্যান্সার a ডিভাইড বাই 1 মাইনাস a কোন তো প্রথম পদ, এই যেটা জ্যামিতিক ধারা প্রথম পদ, এটা r এর ভ্যালু কেমনে বের করবো, বিয়োগ করে দেখবা, আর কিছু করা দরকার, জাস্ট বিয়োগ করে দেখবা কিন্তু। আর আমি এটাই বলছি সব সময়, জাস্ট সেকেন্ড আর ফার্স্টটা বিয়োগ করলে কিন্তু হবে না, মিনিমাম অনুপাত বের করার সময় মিনিমাম 2টা লাইন লিখবা, এটা কিন্তু খেয়াল রেখে। এই জন্যই বলছি যে এটা ভাগ এটা, আবার এইটা ভাগ এটা 2টা লাইন মিনিমাম লিখবা, এটা তোমার নিজের সুবিধার্থে, তুমি তাহলে ভুল করবা না। যে একটু আগে দেখালাম না, তুমি যে 1.1 যে 0.1টা এটা এখানে না রেখে যদি আমি এখানে লিখে দিতাম, এখানে 1 লিখে দিতাম, তখন তুমি দেখতে যে অনুপাতটা সেম আসে না, তখনই তুমি বুঝতে পারতা নিশ্চয়ই। তার মানে ভাইয়া বলছিল যদি অনুপাত সেম না আসে, ওই জিনিসটা যেটার কারণে সেম আসতেছে না, কোনটার কারণে সেম আসতেছে না, যেটা রিপিট হচ্ছে না, কোনটা রিপিট হচ্ছে না এখানে, এই যে এই বান্দা ওই তো রিপিট হচ্ছে না, বাকি দেখো 4 5 4 5 4 5 4 5 রিপিট হচ্ছে, তোমার কাজ হলে 4 5 4 5 4 5 ভিতরে এই জিনিসটা রাখা, তাহলে জিনিসটা মিলবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এটা করে ফেলো, তোমাদের অ্যান্সার দেখবা এটা আসছে 63/55। তোমার অ্যান্সারটা মিলানোর পরে মানে করার পরে মিলিয়ে দেখবা। ক্লিয়ার? আচ্ছা, আমি ক্যালকুলেটরটা রাখি। ঠিক আছে, ফাইনালি আমাদের আংশিক সমষ্টি এই চ্যাপ্টারের লাস্ট টপিক। এরপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো, এমসিকিউ সলভ করবো। আংশিক সমষ্টি এই জিনিসটা আবার কি? আমরা তো অসীমিত সমষ্টি শিখলাম, মানে ইনফিনিট সাম বলা হয়। আংশিক জিনিসটা কি? আংশিক মান হলো n পর্যন্ত তোমাকে বলে দিল n সংখ্যক সমষ্টি বের করো, বা 10টা সংখ্যা সমষ্টি বের করো, এরকমভাবে বলা হয় n সংখ্যক সমষ্টি বের করো, তো তুমি এই জিনিসটা বের করতে পারো কিনা। তো আংশিক সমষ্টি মানে কি তোমাকে কোশ্চেনে বলা হবে কিভাবে, তোমাকে কোশ্চেনে বলা হবে যে nটা পদের সমষ্টি কত, এইভাবে বলা হবে, যে বলা হবে nটা পদের সমষ্টি কত, n এর ভ্যালু কত এটা বলে দিবে না, কিন্তু বলবে nটা পদের সমষ্টি বের করো। চলো আমরা ম্যাথ দেখি একটু, এটার ক্ষেত্রে একটা মজার জিনিস আছে। আমরা সেকেন্ড ম্যাথটা দিয়ে আগে শুরু করি, এই ম্যাথটা দিয়ে চিন্তা করি। কি বলা হয়েছে? আংশিক সমষ্টি বের করো, আংশিক সমষ্টি বের করতে বলা হয়েছে। তাহলে কি করবা? তোমার কাজ কি? ফার্স্ট অফ অল n = 1 এর জন্য বের করা। যদি n = 1 হয় তাহলে সমষ্টি কত? সমষ্টি n = 1 মানে কি? জাস্ট একটা পদের সমষ্টি, একটা পদের সমষ্টি কত? 1। এবার n = 2 এটা সেম ভাবে প্রথম 2টা পদ, এটা আর এটা, এই 2টা পদের সমষ্টি কত? 0 আসে, 1 - 1 কত? 0 আসে। এবার দেখো n = 3 দাও, তাহলে দেখবা যেন কত আসে? 1 আসে। n = 4 দাও, যোগফল কিন্তু এটা কিন্তু যোগফল বের করতেছি, 0 আসে। তাহলে কি আমি এখান থেকে বলতে পারতেছি না যে সমষ্টি কি হবে, কখন 1 হবে আর কখন 0 হবে? যদি n = বিজোড় সংখ্যা হয়, বুঝছো? আর যদি n = জোড় সংখ্যা হয় তাহলে সমষ্টি কত হবে? 0 হবে। জাস্ট কিছুই করি না, কিন্তু ভাইয়া বের করে দেখছি, কোনো ফর্মুলা কিছু না, একদম প্যাটার্ন চেক করার মতো। জাস্ট প্যাটার্ন চেক করতাম না আমরা, সেমভাবে প্যাটার্ন চেক করছি। এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এখন ভাইয়া অসীমিত সমষ্টিতে যেরকম একটা কন্ডিশন দেখাইলেন যে r এর ভ্যালু মডুলাস অফ r এর ভ্যালু 1 থেকে ছোট হলে অসীমিত সমষ্টি থাকবে, নাহলে নাকি থাকবে না। আংশিক সমষ্টিতে কি সেম জিনিসটা হয়? হ্যাঁ, এটার ক্ষেত্রে অনেক সময় হয়। চলো এইটার জন্য আগের ম্যাথটা আমরা চেক করবো, এই ম্যাথটা আমরা চেক করবো। এইটা 1 + 2 + 3 + 4 + 5 6 7 8 9 10, তোমাকে যদি বলা হয় nটা পদের সমষ্টি বের করতো, তাহলে তুমি বলতে পারবা? জিনিসটা দেখো বাড়তেছেই, কিন্তু তুমি এবার চিন্তা করো, n = যদি 5 বলা হয়, 1 = 1 বলা হলে কত হয়? 1। সমষ্টি কত? এটা সমষ্টি, কিন্তু সমষ্টি। n = 2 বলা হলে সমষ্টি কত? 3। কিভাবে? যে এটা যোগ এটা, আর কিছুই করিনি। n = 3 মানে কি? 3টা পদের সমষ্টি, এটা যোগ এটা যোগ এটা, কত হয়? 6 হয়।
n ইকুয়াল টু 4 হলে সমষ্টি কত 10 হয়। তাহলে আমি এখানে বলতে পারতাছি না যে n যদি বাড়ে তাহলে এই যে সমষ্টির ভ্যালুটাও, সমষ্টির মানটাও, সমষ্টি কমা Sn এটাও নাকি বাড়ে। যদি n এর ভ্যালু বাড়ে সমষ্টির ভ্যালুটাও বাড়ে, তাইলে কি আমি আংশিক সমষ্টি বের করতে পারবো? পারবো না। সুতরাং আমি এই কেসে বলবো কি আংশিক সমষ্টি নেই। কি বলবো? আংশিক সমষ্টি। কেন? আবার বুঝছো? চিন্তা করো, একটু আগে যে ম্যাথটা করলাম না, ওইটা কেন আংশিক সমষ্টি বের করতে পারছি? ওই যে জোড় বিজোড় দিয়ে বের করে ফেলতে পারছিলাম। কিন্তু এই ক্ষেত্রে দেখো তো জোড় বিজোড় দিয়ে কোনো প্যাটার্নই খুঁজে পাচ্ছ না, কোনো প্যাটার্নই খুঁজে পাচ্ছি না আমরা। তবে কি বের করবো? n ইকুয়াল টু 1 হলে একটা, 2 হলে একটা, 3 হলে আরেকটা, 4 হলে নাকি আরেকটা, 5 হলে তাহলে আরেকটা হবে। তাই আমি কিছুই বলতে পারবো না। সিম্পলি জাস্ট এটা চিন্তা করো। তার মানে এটা আংশিক সমষ্টিটা নাই, আংশিক সমষ্টি নেই। সো এটাই হলো আমার অ্যান্সার, এটাই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো এবার এই টাইপ থেকে একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই ম্যাথ, এইটা মনে করো কোথাও না কোথাও, মানে এটা কতগুলো স্টার যদি দিতে পারতাম আমি, অনেকগুলো স্টার দিচ্ছি। দাও, খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটা। তোমাকে আমি একটু পরে বোর্ড কোশ্চেন দেখাবো না, তুমি দেখবে এটা খুবই আসে, কমন, এটা কমন একটা কোশ্চেন। ঠিক আছে, চলো কি বলা হয়েছে? s প্লাস 77 দেন হলো 777, এই ধারাটা প্রথম n পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তার মানে কি এটা কি বের করা যায়? বের করা যায়। কেমনে বের করা যায়? চলো আমরা ম্যাথটা সলভ করি, তারপরে তুমি বুঝতে পারবা কেমনে করা যায়। ইনিশিয়ালি কি দেওয়া আছে? 7 প্লাস 77 প্লাস আর একটা 7, তিনটা ডট 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 ডট। ভালো কথা, এটাকে তুমি জানো কি করবা? 7/9 করবা। এটা সব সময় তোমার এই জায়গায় যদি 5 প্লাস 5 বাই প্লাস প্লাস 5 5 5 5 এরকম থাকতো না, তখনও তুমি একবার 9 আনতা, তখন এই যে নিচে 9 আনতা, তাহলে উপরে কত হবে? উপরে দেখবা কত হবে? 9 হবে, 9 9 হবে। দেখলে দেখবা আগের লাইন পরের লাইন মিলে। তুমি বিশ্বাস না হলে গুণ দিয়ে দেখো, দেখবে কি আগের লাইনের পরের লাইন সেম। ডট 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 ডান। এইবার একটু চিন্তা করো, এইবার একটু চিন্তা করো, এই 9টাকে আমি কি লিখতে পারি? 10 - 1 লিখতে পারি না? এই 9টাকে ভাইয়া কি লিখতে পারি? 10 - 1। এই 99টাকে ভাইয়া কি লিখতে পারি? 100 - 1। এটাকে ভাইয়া কি লিখতে পারি? 1000 - 1। দেন আমি ডট 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 দিয়ে দিব। একটু পরে দেখবা একটা প্যাটার্ন পাচ্ছি আমরা, জ্যামিতিক ধারা, জিওমেট্রিক সিরিজে আমি একটা প্যাটার্ন পাচ্ছি। একটু পরে দেখবা, একটু সবুর করো, দেখতে পারবা। এইটা একটু সুন্দর করে লিখি, এটাকে একটু সুন্দর করে লিখি, এটাকে একটু সুন্দর করে লিখি। তাহলে এখন দাও 7/9 এইটায় 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস চলতে থাকবে, জিনিসটা চলতে আছে। ঠিক আছে, আমি আর চেক করলাম না, ভালো কথা। আর বাকি থাকে কি দেখো তো, বাকি থাকে কি -1 -1 -1, তার মানে আরও অনেকগুলো -1 আছে না? তো আমি মাইনাসটাকে একটু কমন নিই, মাইনাসটাকে আমি একটু কমন নিই। কমন নিলে 1 আসবে, 1 আসবে, 1 আসবে, দেন ডট 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 চলতে থাকবে। এতটুকু আমরা বুঝছি। তাইলে এখন চিন্তা করো, এইখান থেকে একটা প্যাটার্ন খেয়াল করতেছো তুমি, 10 10 তারপর 100 দেন 1000। এটাকে আমি কি লিখতে পারি? তাই 7/9 এই জায়গাটায় 10। এই ম্যাথের একটু শর্টকাটও আছে, আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। এক লাইনে করে ফেলা যায়, এমসিকিউর জন্য আমরা ওইটাই করবো, ওইটাই করবো আর কি। আর এইটার ক্ষেত্রে চিন্তা করো তো, দেখো 10 + 10² + 10³ এটা তো বুঝছি কেমনে হইলো। জাস্ট 10² মানে 100, 10³ মানে 1000। তাহলে কি এটাকে আমি জ্যামিতিক ধারা বলতে পারি না? যেই ধারাটার প্রথম পদ এর ভ্যালু 10, আর এর ভ্যালু জানি কত, এটা মাইনাস এটা করো, 10 আসছে। তাহলে আর এর ভ্যালু কত? 10। আর এর ভ্যালু কি 1 থেকে কিন্তু বড়, আর এর ভ্যালু 1 থেকে বড় হলে কোন ফর্মুলাটা মনে আছে তো? মনে আছে তো? চিন্তা করে নাও কোন ফর্মুলাটা শিখাইছিলাম। আর হলো এইখানে, এখানে তো 1 1 ভাই, এখানে কয়টা 1 আছে? কেউ কি বলতে পারবা কয়টা 1 আছে? n সংখ্যক 1 আছে না? এখানে কি ভাই n সংখ্যক 1 আছে না? কেমনে বুঝলাম? চিন্তা করো, এখানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এটার জন্য লিখছি কি একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। যদি 4টা থাকতো তাহলে 4টা লিখতাম, 5টা থাকলে 5টা লিখতাম, ভালো কথা। দেখো তো, এই একটা পদ থেকে একটা -1 পাচ্ছি, এই পদটা থেকে আরেকটা -1 পাচ্ছি, এই পদটা থেকে আরেকটা -1 পাচ্ছি। তার মানে যতগুলা পদ ততগুলা -1 হচ্ছে। এটা বুঝছো? যতগুলা পদ ততগুলা -1 হচ্ছে। তাহলে কি আমি মাইনাসটা কমন নিয়ে ফেলছি। তাহলে এখানে কয়টা পদ আছে? nটা পদ আছে না? কয়টা পদ আছে? n সংখ্যক পদ আছে।
তাহলে তুমি যে চিন্তা করো এনটা সংখ্যক এককে যদি তুমি যোগ করো কত পাবা, এনই তো পাবা। দুইটা ওয়ানকে যোগ করলে কত পাই, 2 পাই। তিনটা ওয়ানকে যোগ করলে কত পাই, 3 পাই। চারটা ওয়ানকে যোগ করলে 4 পাই। তাহলে এন সংখ্যক ওয়ানকে যোগ করলে কত পাবা, এন পাবা। আর কিছু চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার? এই জিনিসটা এইভাবে লিখছি। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, এই যেখানে যে জ্যামিতিক ধারাটা পড়লাম না, জ্যামিতিক ধারা ফর্মুলাটা লিখতে হবে না আমাদের, এই পাশে আমরা লিখে দিচ্ছি। এই সাইডে আমরা একটা কাজ করি, এই সাইডে লিখে ফেলি জিনিসটাকে। এই পাশে 7/9 আছে, 7/9। আর এইটা কি হবে, 10 ইন্টু r⁻n-1 ডিভাইড বাই r-1। আর এখানে কি হবে, -n হবে। তাহলে ফাইনালি কত আসে অ্যান্সার ভাইয়া? ফাইনালি আমাদের অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি এখানে। ফাইনালি অ্যান্সার কত আসবে, 70, 10⁻n-1, 9 কত 81, -7n ডিভাইড বাই 9। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল আনসার। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। আর কিচ্ছু করার দরকার নেই, শেষ। এবার মজার ব্যাপারটা কি জানো, দেখো, সরি একটু পরে দেখাবো, আচ্ছা এটা না, একটু পরে দেখাবো বোর্ড কোশ্চেনটা, এখানে নাই বোর্ড কোশ্চেন, একটু পরে আমি তোমাদের দেখাবো। তখন দেখবে একদম হুবহু এরকম টাইপের একটা ম্যাথ আছে, খালি এখানে 7 দিয়ে করা না, ওখানে 5 দিয়ে করা, হুবহু একদম ম্যাথ দিয়ে দিচ্ছে বোর্ডে। ঠিক আছে, বুঝছি আমরা, বুঝছি না কি বলো, একটু চিন্তা করো, তোমাদের একটু মাথার ব্রেনটাকে ঠান্ডা করে নাও। ঠিক আছে, বুঝছো? তোমার মন থাকতে আমি জিনিসগুলো বুঝতে অনেক মানে দেখা যেত কি না কি করছে, আরে এগুলো তো বুঝতেই পারতেছি না। পরে যখন দেখা গেছে ক্লাস 10-এ, তোমরা তো ক্লাস 9-এ ধরো, ক্লাস 9-এ যারা স্পেশালি আসো তারা দেখতেছো আর কি, তাদের জন্য ক্লাস 10-এ যখন উঠছি তখন বুঝে গেছে এই জিনিসটা কেমনে কাজ করে। তখন আমি গুণোত্তর ধারা কি জিনিস, সমান্তর ধারা কি জিনিস, এগুলি কি ধারাই বা আবার কি জিনিস, ধারা কি অনুক্রমই বা কি জিনিস, মনে হয় সব জিনিসই মানে সেম। বুঝছো, এগুলো উল্টাপাল্টা অনেক কিছু ভাবতাম আর কি, পরে আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে আর কি। তো আমার একটা মজার ব্যাপার কাহিনী কী ছিল, আমাদের একবার মনে আছে যে পরীক্ষা নিছিল যখন, তখন ধরো আমাকে আর কি এরকম একটা উপপাদ্য না সম্পাদ্য লিখতে দিচ্ছিল। কোশ্চানে দেখা গেছে বলছে যে উপপাদ্য লিখো। আমি ভাবছি কি এই উপপাদ্য কোনটা, 1 নাম্বার না 2 নাম্বার, আমার না মনে নেই। নর্মালি কি হয়, আমার দেখা যায় উপপাদ্য 1 এটা মনে হয়, উপপাদ্য 2 এটা। আমি উপপাদ্য 1 কোনটা 2 কোনটা ভুলে গেছি। তা আমি করছি কি উপপাদ্য 2 এর জায়গায় 1 লিখে আসছি, 1 এর জায়গায় 2 লিখে আসছি। পরে আমি ভাবলাম যাক পরীক্ষা তো ভালোই দিছি, পরীক্ষা তো সেই হয়েছে, বাসায় গিয়ে তো বললাম বাবা পরীক্ষা ধুম একদম খুবই ভালো দিয়েছি পরীক্ষা। পরীক্ষার খাতাটা যখন দিল তখন তো দেখি আমি 1 এর জায়গায় 2 লিখছি, 2 এর জায়গায় 1 লিখছি। তো মান ইজ্জত আর কিছু থাকলো না। তো তোমরা যখন শিখবা কোনো একটা কিছু ভালোভাবে শিখবা আর কি, আর যেটা বলি সবসময় প্র্যাকটিস করবা, নাহলে এরকম মান ইজ্জত চলে যাবে। বুঝছো? ঠিক আছে, দেখা যাবে বন্ধুদের কাছে বলছো আজকে তো পরীক্ষা ধুমায় ভালো হয়েছে রে, আজকে তো আমি ভালো 100-তে 100 পাবো, এরপর দেখবা সব জায়গায় দেখা গেছে কম পাইছো তুমি। এটা যাতে না হয় এই জন্যই ভাইয়ার এই ক্লাসগুলো নিচ্ছি এবং তোমাদের প্র্যাকটিসের জন্য ইজেল বইগুলো দিয়ে দিচ্ছি, তোমার কাজ এগুলো করা। ঠিক আছে, চলো। আচ্ছা এবার এটা চিন্তা করো তো কি বলা হয়েছে, 2n+1 2n+1 সংখ্যক পদের যোগফল বের করতে বলা হয়েছে। ভালো কথা, দেখো এটা কিন্তু বোর্ড কোশ্চেন সবসময় খেয়াল রাখবা। 2n+1 সংখ্যক পদ মানে আবার কি, চলো করো আমরা n এর ভ্যালু 1 2 3 বসাই দেখি। সিম্পল, যখন এরকম কনফিউজড হবে n এর ভ্যালু বসাই দেবে, n এর ভ্যালু 1 বসাই, কত আসে এটা 2 একে 2 3 আসে, n এর ভ্যালু 2 বসাই তো, 2 একে 2 2 2 4 5, n এর ভ্যালু 3 বসাই তো 7, n এর ভ্যালু 4 বসাই তো 9। একটা জিনিস খেয়াল করতে পারতেছো, 3 5 7 9 এগুলো কি আসলে, এগুলো বিজোড় সংখ্যা। এগুলো কি ভাই, এগুলো কি, এগুলো বিজোড় সংখ্যা ভাইয়া, এটা বিজোড় সংখ্যা। তাহলে কি আসলে বিজোড় সংখ্যা তোমাকে জানতে চাইছে না, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যক পদের যোগফল কত, তাহলে বিজোড় সংখ্যক পদের যোগফল বের করতে পারলেই তো হয়েছে। এখান থেকে চিন্তা করো তুমি, এখান থেকে চিন্তা করো, এখান থেকে চিন্তা করো, যদি n এর ভ্যালু 1 হয় তাহলে কত -7, তাহলে n এর ভ্যালু 3 হলে কত হয় দেখি তো, -7, n = 2 ধরে নিই কেন, কারণ আমার জোর নিয়ে চিন্তা করার তো দরকার নেই, আমি জোর কেন চিন্তা করবো, আমার তো বিজোড় দরকার। আবার এটা ধরো তো, দেখো তো -7 আসে, তার আমি দেখতে পারতেছো সবসময় যাই করি না কেন -7 আসতেছে বিজোড় হইলে, তাহলে অ্যান্সার কী হবে -7 হবে। কেমনে বের করছি দেখছো, সেগুলো কিন্তু সিকোয়েন্সের ম্যাথ, প্যাটার্নের ম্যাথ। ঠিক আছে, এগুলো বুঝবা,
এই প্যাটার্ন দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? এইবার আমরা বোর্ড কোশ্চেনে চলে আসছি। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস তোমাদেরকে জাস্ট দেখাবো যে তোমরা এতক্ষণ যা যা পড়ছো সব কমন, সবই কমন কোশ্চেন আসছে। চলো আমরা একটা করে দেখি। দেখো তো এখানে কি বলা হয়েছে, এই ধারাটার প্রথম n সংখ্যক পদে কি হবে সমষ্টি বের করো। এই ধারাটা কত, এই দেখো ধারাটা 4 প্লাস, আমি এখানে লিখি 4 প্লাস 4 4 প্লাস 4 4 4, সরি এটা প্লাস ডট ডট ডট। তাহলে দেখো তো এই ধারাটা তোমরা না শিখলাম একটু আগে, আমরা 7 দিয়ে শিখছিলাম, সেম জিনিসটাই করতে হবে না তোমার। এবার একটা শর্টকাট দিয়ে করি আমরা জিনিসটা, এই জিনিসটাকে আমরা শর্টকাট দিয়ে করবো, শর্টকাট দিয়ে করি। তো যদিও এটা রিটেনে করবা না, এইবার রিটেনে করতে যাবে না, জাস্ট দেখাচ্ছি। যদি তোমার মনে থাকে শর্টকাট ভালো কথা, মনে না থাকলে ভুলে যাবা, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এইটা যা চিন্তা করে এইভাবে, হ্যাঁ এইভাবে লিখবো জিনিসটাকে। আমি ফার্স্ট অফ অল লিখবো a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই r-1, এটা আমরা একটু আগে শিখছিলাম, এটাই তো আমরা শিখছিলাম, এই ফর্মুলা লিখলাম। দেন আমরা একটা মাইনাস হয় n দিব, কি দিব, মাইনাস n দিব। মনে আছে মাইনাস nটা কেন দিলাম, ওই যে 1 -1 অনেকগুলো হয় না, এই জন্য মাইনাস n দিছি, জাস্ট মনে রাখা কিন্তু খুবই সোজা। এটা কেন দিছি, জ্যামিতিক ধারা, এটা কেন দিছি, -1 দিছি, -1 অনেকগুলো হয়, ভালো কথা। এটা একটা ব্র্যাকেটের বাইরে কি করবো কি জানো, এখানে আবার একটা r-1 দিয়ে এটাকে পাওয়ারফুল করে তুলবো। কেন পাওয়ারফুল করবো জানো, এই উপরে একটা জিনিস বসাবো আমি। কি বসাবো, কি বসাবো, বসাবো হলো যেই সংখ্যাটা রিপিট হচ্ছে, যেই ডিজিটটা রিপিট হচ্ছে, এখানে কি বসাবো, ডিজিটটা বসাবো। কোন ডিজিটটা, এই যে এই ধারাটার মধ্যে কি ডিজিট আছে। তাহলে দেখো তো এইখান থেকে চিন্তা করো, এখানে ডিজিট কোনটা রিপিট হচ্ছে, 4 না, তাহলে এই জায়গায় তুমি জাস্ট 4 বসাবা। আর এর ভ্যালু, এর ভ্যালু, এগুলো কত বসাবো, এগুলো বসাবো 10। কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এখানে আর এর ভ্যালু, এই আর এর ভ্যালু, এখানে এর ভ্যালু, এগুলো কি হবে সব, এই এর ভ্যালু, আর এর ভ্যালু, এগুলো সব হলো 10। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই তোমার, জাস্ট তোমার মনে রাখতে হবে এই উপরে কি বসাবো, যেটা রিপিট হচ্ছে, যে ডিজিটটা রিপিট হচ্ছে। তাহলে এই ডিজিটটা কত, 4, তাহলে এই ক্ষেত্রে কত হবে, 4 হবে। যদি এখানে 7 7 7 হতো তাহলে এখানে কত বসাতাম, 7 বসাতাম। বাকি সব সেম থাকতো, বাকি সব সেম থাকতো, খালি এই জায়গাটায় 7 বসতো, বা এই জায়গায় 4 বসবে, বা এই জায়গায় 5 বসবে, আর কিছু চিন্তা করার দরকার। এটা কেমনে মনে রাখছি, এটা ফার্স্টে একটা জ্যামিতিক ধারা লিখছি, -n লিখছি। কেন -n, এটা তোমরা অলরেডি জানো। মানে এই জিনিসটাকে একটা পাওয়ার করতে হবে। কেন পাওয়ার করতে হবে, কারণ আমি অলরেডি কি করতেছি, একটা ডিজিট দিয়ে গুণ দিব। তো আমি এই জন্য কি করলাম, কি 1 ডিভাইডেড বাই, যে নিচে r-1 দিয়ে গুণ দিছি, সরি ভাগ দিছি, r-1 দিয়ে ভাগ দিছি, এই জিনিসটাকে r-1 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে? তাহলে ডিজিটটা পাওয়ার বাই, ডিজিটটা আরও বেশি পাওয়ারফুল হয়ে গেল আর কি। চিন্তা করো, ডিজিটটাকে তুমি পাওয়ার করবা, তাহলে বাকি জিনিসটাকে একটু ছোটো করতে হবে। তো এই জিনিসটাকে আমি ছোটো করার জন্য এটা দিয়ে ভাগ দিছি, r-1 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, তাহলে ডিজিটটা এখন পাওয়ারফুল হয়ে গেছে, ঠিক আছে? ওকে, চলো পরে ম্যাথ দেখি। এই দেখো, এক্সের উপর কি শর্ত আরোপ করলে, এস ধারাটার একটা অসীমিত সমস্যা থাকবে, এইটাও আমরা করলাম। এবং সেই সমস্যাটা নির্ণয় করো, সেই সমস্যা যে এক্স এর ভ্যালু বের করবে, আর কিচ্ছু চিন্তা কথা। তো তোমার জন্য আর এর ভ্যালু দরকার, এটার জন্য কি দরকার, আমরা কি জানি, এটা জানি, এইটা হলো আমরা জানি, আর এটা মানে কি, এইটা, তাই না? এটা মানে কি, এইটাই। তো তোমার কাজ কি, আর এর ভ্যালুটা দরকার না, জাস্ট তাহলে আমরা আর এর ভ্যালুটা এখন বের করবো। চলো, এই জিনিসটা একটু দেখে কঠিন মনে হতে পারে, যে এটা কি লিখছেন ভাই, অনেক কঠিন কিছু একটা মনে হয় লিখছে, ভুংচুং দিয়ে বোর্ড কোশ্চেনে এত কঠিন দেয় নাকি? না, বোর্ড কোশ্চেনে কঠিন কিছুই দেয় না। এই জিনিসটা একটু সুন্দর করে লিখি আমি, তাহলে দেখবো তুমি বুঝে গেছো। 3x - 5, দেন হলো প্লাস সাইন, দেন উপরে কি 4, নিচে কি 3x - 5 হোল স্কোয়ার প্লাস, দেন কত 8, দেন 3x - 5 হোল কিউব। তোমার কাজ কি, আর এর ভ্যালুটা বের করা। এই আর এর ভ্যালু জানি কেমনে বের করবা, এটা ডিভাইডেড বাই এটা, দেন আবার এটা ডিভাইডেড বাই এটা, 2টা লাইন লিখবা, মিনিমাম 2টা লাইন লিখবা। এটা তুমি বলছি, কিন্তু বারবার এই জিনিস বলছি, এটা যদি ভুল করো কেউ না, খবর আছে। এবার আমি একটু ভাগ করি তো জিনিসটাকে, কত আছে, এটাকে আমি একটু ভাগ করি। হ্যাঁ, এটা আমি 1 লাইনে লিখতেছি, বাট তোমরা কিন্তু 2 লাইনে লিখবা। আবারও বললাম, কত হয় দেখি তো, এটা আসলে 2, হ্যাঁ, ডিভাইড বাই 3x - 5। তাহলে দেখো তো আমার কি আসছে, আর এর ভ্যালুটা, এইটা হলো আমার আর এর ভ্যালুটা আসছে, এইটা হলো আমার আর এর ভ্যালুটা আসছে।
এবার তোমার কাজ এইখানে বসায় দেবা, দেন এই পার্ট একবার এই পার্ট একবার নিয়ে কাজ করা। ওই যে উল্টে ফেললাম, এরপর হলো গুণ দিব, ব্যান দিব, যা দিব, যোগ দিব, বিয়োগ দিব, এটা যা মন চায় তোমরা দেখলেই বুঝতে পারবে। এক্স ভ্যালু বের করবা কাছে। ক্লিয়ার? কত ইজি না জিনিসটা। এটা কিন্তু দেখো 2024 আসছে, ঢাকা বোর্ড 2024 আসছে, রিসেন্ট ইয়ারে। এবার পারবো আমরা? দেখছো তোমাদের বলছিলাম না এই অধ্যায় থেকে কোশ্চেন আসে। এবার দেখো এই সেম কোশ্চেন দেখো এখানে, এটা দেখো 2022 আসছে। দেখো সাধারণ অনুপাত বের করতে বলা হয়েছে। সাধারণ অনুপাত তো এখন আমাদের কাছে দুধ ভাত, আমরা এটা পারি, কেমনে বের করি? দেখো তো কি দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, অসীমিত সমষ্টি দেওয়া আছে। এই অসীমিত সমষ্টির ফর্মুলা জানি কি? এইটা না? তাহলে দেখো তো তোমাকে কি করবো বলছে, তোমাকে হলো এই জিনিসটা ভ্যালু দিছে 1/3, এই জিনিসটা ভ্যালু দিছে 1/2, তোমার চাইছে জাস্ট আর ইকুয়াল টু কত। তাহলে এখন বসায় বের করে ফেলো, আর কিছু চিন্তা করার দরকার নেই, শেষ। চলো এটা ক্ষেত্রে চিন্তা করি, ধারাটা নির্ণয় করতে বলা হয়েছে না, এবং প্রথম 10টা পদে সমষ্টি বের করো। তাহলে এর ভ্যালুটা তুমি জানো, তুমি না জানো, তুমি এর ভ্যালু জানো, সাপোজ এর ভ্যালু তো তুমি জানোই, সরি এখানে দেওয়াই আছে এর ভ্যালু। আর আগের ম্যাথ থেকে তুমি আর এর ভ্যালু বের করে ফেলছো, কিছু একটা আসছে তোমার আর এর ভ্যালু। চলো আমরা বের করেই ফেলি, বরঞ্চ আর এর ভ্যালুটা আমি এখানে বের করেই ফেলি। তাহলে আমার এখানে আর এর ভ্যালু আসতেছিল -1/2। তাও আমি আবার একটু চেক করি, দাঁড়াও তো। 1/2 ডিভাইড বাই হাফ করলে কত আসে? 1/3। ওটাকে 1/3, হ্যাঁ ঠিক আছে, আমার এটাই আসছে অ্যান্সার। সো এটাই আমার আর এর ভ্যালুটা আসছে। ঠিক আছে, ভালো কথা, সবই বুঝলাম ভাইয়া। আর এর ভ্যালু কত আসছে দেখলাম, জানি -1/2 আসছে। তো তুমি এখন চিন্তা করো, ধারাটা নির্ণয় করবে। ধারা এটা একটা জ্যামিতিক ধারাই তো হবে। ধারা ইকুয়াল কি হবে? a প্লাস দেন এ আর দেন এ আর স্কোয়ার প্লাস ডট 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 দিয়ে দিবে, আর দরকার নেই লিখা। তোমার কাজ কি? এর ভ্যালু কত? 1/2 প্লাস দেন এটার ভ্যালু কত? 1/2 ইন্টু -1/2, দেন এটার ভ্যালু কত? 1/2 দেন -1/2 স্কোয়ার প্লাস ডট 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 ডট। দেখো এখানে জাস্ট তুমি যোগ করবা মানে কি? এটা লিখবা 1/2 আসে, এটা করলে কত আসে? -1/4 আসে, এটা করলে কত আসে? 1/8 আসে। এরকমভাবে জিনিসটা চালাবো, জাস্ট এতটুকু লিখে দিবা, আর কিছু লেখা দরকার নেই। এটাই তোমার ধারা, এটাই তোমার ধারা। প্রথম 10টা পদে সমষ্টি বের করতে বলা হয়েছে, প্রথম 10টা পদে সমষ্টি। তো তুমি চিন্তা করো তো, জাস্ট চিন্তা করো কেমনে বের করে। 10টা পদের সমষ্টিটা আমরা বের করে শিখলাম, s10 n ইকুয়াল টু কি হবে? a ইন্টু 1 - r টু দি পাওয়ার n, 1 - r। কেন এটা লিখলাম? আর কিন্তু 1-এর থেকে ছোট, আর কিন্তু 1-এর থেকে ছোট, এই জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করতেছি। যদি 1 থেকে বড় হইতো তাহলে এই বাম দিক ডান দিক উল্টে দিতাম আর কি। ক্লিয়ার? আর কিছু চিন্তা করার দরকার নেই, শেষ। দেখো বুঝছো কি না, দেখো বুঝছো কি না। তাও আমি একটু চেক করে নিই জিনিসটা, একটু শিওর হয়ে নিই ঠিক আছে কি না। 1/2 - 1/4 কত? 4 আসে, ঠিক আছে, ভালো কথা। এটার প্রথম পদ কত? প্রথম পদ হলো এটা 1/2, দেন 1 মাইনাস আর এর ভ্যালু জানি কত দেখলাম, এটা ওকে, দেন এটা, দেন যদি এটা দিই দেখি তো কত আসে। ঠিক আছে, মিলে, ঠিক আছে। সো যা দিলাম ঠিক মতোই দিছি সবাই। তোমাদের কাজ হলো জাস্ট ক্যালকুলেট করে বসানো, আর কিছু চিন্তা করার দরকার নেই, শেষ। এখন দেখো এখানে কি বলা হয়েছে, প্রথম কতটি পদের সমষ্টি এটা বলছে। ধারার প্রথম কতটি পদের সমষ্টি, প্রথম কতটি পদের সমষ্টি 85 / 256। এটা আমরা ফর্মুলা জানি, একটু আগে আমরা দেখলাম, তোমার কাজ হলো এন এ ভ্যালুটা বের করো। তোমার কাজ কি? এন এ ভ্যালু। আমি এখন লিখে দিই এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা দেওয়ার করে এটা দেওয়া আছে। তুমি কিন্তু সবই জানো, তুমি এ এর ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, তোমার কাজ হলো এন এর ভ্যালুটা বের করা। তোমার কাজ হলো এন এর ভ্যালুটা বের করা। এটা মাস্ট, এইটা মাস্ট করবা, এটা কেউ মিস করো না, এটা মাস্ট করবা, মাস্ট। এটা কেমনে করবা দেখা যায়, আমি জাস্ট একটা সিম্পল জিনিসটা দেখাচ্ছি, জাস্ট সিম্পলি বোঝার জন্য দেখাচ্ছি। সাপোজ তোমার এরকম আসলো, একটা কনসেপ্ট শিখাই দিচ্ছি। সাপোজ তোমার কনসেপ্টে এরকম আসলো যে এইটা মানে হলো এইটা, যদি এরকম আসে আর কি, সাপোজ এটা মানে কি আসলে, এটাকে আমি এইভাবে রাখলাম, আর এইটাকে ভাইয়া কি এভাবে লিখতে পারি না, কিউব। তুমি এটা ক্যালকুলেটরে চেক করবা, 3, 4, 5 কয়েকটা জিনিস চেক করে দেখবা, জাস্ট বসায় দেখবা, যতক্ষণ না মিলে।
যদি এইটা সেম হয় তাহলে তুমি চেষ্টা করো, জাস্ট চিন্তা করো এটাও সেম, তাহলে এটা যদি দুইটা জিনিস সেম হয় তার মানে আমি বলতে পারি যে এই মাথার উপরে যে দুইটা জিনিস আছে এগুলো সেম হবে, এগুলো সেম হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো n = 3 হবে। এখান থেকে আমি কি বলতে পারবো n = 3 হবে। এটা কিন্তু সাইড জিনিস, এটা কিন্তু এই ম্যাথের সাথে রিলেটেড না, এটা জাস্ট তোমাদের শেখানোর জন্য দেখাইলাম আর কি, জাস্ট শেখানোর জন্য দেখালাম। বুঝছো জিনিসটা? সেমভাবে তোমাকে যদি সাপোজ বলা হয়তো যে -½ এটা যদি বলা হয় -½ টু দি পাওয়ার n ইকুয়াল টু সাপোজ 1/4 আসলো, যদি এটা বলা হয়তো তাহলে কি লিখতা? এটা দেখো হাফের মতো করে বানাইছো না, এটাতে -½ কত মনে করে বানাবো, মানে -½ লিখি দেন পাওয়ারে দিবা 1 দিবা 2 দিবা 3 দিবা, দেবা কত দিলে এটা মিলে, আর কিছু তোমার কাজ এইটাই, আর কিচ্ছু না। তুমি দেখবা কি জানো, -½ উপর মাথার উপর যদি তুমি 2 দাও না তাহলে জিনিসটা মিলে যায়। তাহলে আমি এই ক্ষেত্রে কি বলতে পারি n = 2 আসবে জিনিসটা, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে n = 2 আসবে জিনিসটা। বুঝছো? এতটুকুই জাস্ট বলছি, এটা জাস্ট সিম্পলি একটা বেসিক কিছু, একটা বেসিক শিখাইলাম আর কি, এটা হলো বেসিক কনসেপ্ট, জাস্ট এটা হলো বেসিক্স, জাস্ট কিছুই না, এটা সিম্পল। ঠিক আছে, ঠিক আছে, চলো পরে ম্যাথ চলে যাচ্ছে। এগুলো এখানে কিছু ম্যাথ আছে, এগুলো তোমরা করবা। দেখো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে, এগুলো ভাইয়া দেখাইছি, ভাই এগুলো সব এখন যা টাইপ দেখো সব করে ফেলাইছি, তোমাদের কাজ হলো প্র্যাকটিস করা। এটাই কিন্তু ভাইয়া তোমাদেরকে বললাম তখন, ভগ্নাংশের প্রকাশ দেখো আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কাজ এখানে ভগ্নাংশে দেখাইছি ওই যে পৌনঃপুনিক থেকে, দেন সমষ্টি থাকবে নাকি না, সমষ্টি নির্ণয় করো, এই যে শর্ত নির্ণয় করো, এগুলো দেখাইছি অলরেডি। দেন এখানে দেখো প্রথম n সংখ্যক পদের যোগফল, এগুলো না দেখাইলাম তোমাদের, এগুলো কাজ হলো তোমাদের করা। আমরা বলছি MCQতে চলে যাচ্ছি, আমরা MCQতে চলে যাই, তোমাদের কাজ হলো এগুলো দেখা জাস্ট একবার। ঠিক আছে, দেখলেই আশা করি তোমরা এখন পারবা। তোমাদের এখন কাজ হলো প্র্যাকটিস করা, কিচ্ছু না। ওকে, চলো এই ম্যাথটা আমরা দেখি। 12তম পদ, ওয়েট, এটা কোনো আমরা করে ফেলছি, এটা আমরা অলরেডি করে ফেলছি, এর প্রথমটা আমি অ্যান্সার ছিল, এটা আমরা অলরেডি সলভ করে ফেলছি। ঠিক আছে, এবার এটা দেখি তো, এটাও না আমরা সলভ করলাম এরকম টাইপের একটা, বুঝছো? 4তম পদ বলছে, তার মানে কি n এর ভ্যালু 4 বসাবা, n এর ভ্যালু 4 বসায় ক্যালকুলেটরে বসাবা, কিচ্ছু না, জাস্ট ক্যালকুলেটরে বসাবা, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, চলো পরেরটা দেখি। এটা কি বলছে? সাধারণ পদ বের করো। সাধারণ পদ বের করতে বলা হয়েছে, এটা একটু খেয়াল করো, এটা আমি একটু করে দেবো। সাধারণ পদ বের করতে বলা হয়েছে, অনুপাত কিন্তু এসব কিছু না, এগুলো একটা প্যাটার্ন খেয়াল করবা। যখন এরকম জিনিস বলবো তোমার কাজ কি, সমান্তর না গুণোত্তর, তুমি দেখবে সমান্তর গুণোত্তর এটা কোনোটাই না, এটা সমান্তর না গুণোত্তর না। কারণ দেখো 5 দেন 5² দেন 5 কিউ, তার মানে কি আমি বলতে পারি না নিচে আসলে জিনিসটা বাড়তেছে এইভাবে 5⁴n হইলে, আর উপরে দেখো 1 3 দেন 9, তাহলে এখানে আমি কি বলতে পারি না জিনিসটাকে আমি, যে এখানে আসলে 3⁻n-1 হচ্ছে। দেখি তো এটা অপশান আগে আছে কিনা ঠিক করি তো, দাঁড়াও তো, সরি হয়ে গেল, এটা অপশানে গিয়ে মিলে না, বুঝছে? এখানে একটু মেবি ঝামেলা করছে মনে হচ্ছে, এই জায়গাটায় মাথার উপরে আসলে nটা হবে, এটা মাথার উপরে n হবে, এটা পাশে দিয়ে ফেলছে, তাও একটু চেক করি আমি। হ্যাঁ ঠিক আছে, এইবার আমাদের ঠিক আছে। এটা ভাই এটা কেমনে লিখলাম, এটাই তো কোশ্চেন, কেমনে লিখলাম চিন্তা করো। এটা জাস্ট এই জিনিসগুলোকে আমি এখানে লিখি। হ্যাঁ, 1/5 প্লাস 3/9, 3/5², আর এটা কত 9/5 তাহলে নিচে তো খেয়াল করতে পারতেছি 5⁴1, দেন 5⁴2, দেন 5⁵, এইভাবে জিনিসটা যাচ্ছে। আর উপরে যদি খেয়াল করি এখানে 3 1 হবে, এই ক্ষেত্রে 3 2 হবে, তাহলে নিশ্চয়ই এই জায়গায় 3⁴0 হবে। খেয়াল করছো জিনিসটা? তাহলে এখানে চিন্তা করো, যে এই ক্ষেত্রে n এর ভ্যালু হলো 1, জাস্ট n এর ভ্যালু 1 কম হচ্ছে না এখানে n এর ভ্যালু কত, এই জায়গায় ক্ষেত্রে 2, তাহলে এখানে 1 কম হচ্ছে না, এটা দ্বিতীয় পদ। n এর ভ্যালু 2 কেন বললাম, কারণ এটা দ্বিতীয় পদ, এটা কত দ্বিতীয় পদ না, সেম এটা কত তৃতীয় পদ না। দেখো তো এখানে 3 হয়েছে, বাট এখানে দেখো 1 কম হয়েছে, তাহলে এই জন্যই ভাইয়া এখানে লিখছি n, উপরে n-1 লিখছি। প্যাটার্নটা খেয়াল করছো? এটাই জাস্ট প্যাটার্ন। ঠিক আছে, ওকে। অসীমিত সমষ্টি বের করো, এটা তোমরা অলরেডি করছো, করে ফেলাইছি তোমাদের। এটা মাস্ট ট্রাই করবো, দাঁড়ো এটা তোমাদের করবা।
এইটা করবা অবশ্যই, এটা SW মাস্ট করবা। ওকে ডান। দেন অনুক্রম সাধারণ পদ বের করো। এটা কি দুইটা সেম জিনিস পড়ছে না? সাধারণ পদ বের করো, এটা তোমরা করবা। দেখো এটার অ্যান্সার দিয়ে দিছি, সাধারণ পদ এটা তোমরা করবা। তোমাদেরকে কিন্তু আমি একটা দেখাইছিলাম, এটা না এই পেজে দিই, এখানে দিই সাধারণ পদ, ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ পদটা বের করবা মাস্ট। PDF কিন্তু দেওয়া হবে তোমাদের, ট্রাই করবা কীভাবে করার, ওই যে প্যাটার্নটা খেয়াল করো, একটু আগে জন্য করাইছিলাম না, প্যাটার্নটা খেয়াল করবা। পরবর্তী পেজে অ্যান্সারটাও দেওয়া আছে, তো তোমরা দেখেও নিতে পারবা। ঠিক আছে, অসীমিত সমষ্টি দেখো, অনুপাত দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, প্রথম পদ এর ভ্যালু, প্রথম পদ মানে এর ভ্যালু বের করতে বলা হয়েছে, আর কিছুই না, সিম্পল জাস্ট এর ভ্যালু বের করতে বলা হয়েছে। এই দেখো অ্যান্সারটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো যা কোশ্চেন ছিল ভাইয়া তো দাগাই দিলামই। তোমাদের কাজ হলো এই প্যাটার্ন ওয়াইজ ম্যাথগুলো সলভ করা, আর কিছুই না। তুমি যদি এই প্যাটার্ন ওয়াইজ ম্যাথগুলো সলভ করো, তুমি দেখালাম কিন্তু অলরেডি যে বোর্ডে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আসে অলরেডি ভাইয়া কোশ্চেন। তোমার টার্গেট তো থাকবে ওইটা অ্যান্সার করা, তাই না? সবচেয়ে ইজি চ্যাপ্টার এটা, আমরা কেন টার্গেট করবো না এই জিনিসটা থেকে অ্যান্সার করার? তুমি জাস্ট প্র্যাকটিস করবা। ভাইয়া যে সিকিউগুলো দিছি, তোমার কাজ একবার দেখা। আর ভাইয়া কিন্তু সলিউশনও দিয়ে রাখছে, সলিউশন বলতে অ্যান্সার কোনটা MCQ ঠিক, ভাইয়া ওইটা জিনিসটা টিক দিয়ে রাখবো, তুমি PDFটা চেক করলেই পারবা। তোমাদের কাজ হলো প্র্যাকটিস করা। অবশ্যই না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভাইয়াকে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। ওকে, দেশের এখন যে সিচুয়েশান, তোমাদের কাজ সবসময় সবাইকে হেল্প করা, যেরকমই হোক না কেন মানুষকে হেল্প করার চেষ্টা করবা। শুধু পড়াশোনা করলেই তো হয় না, ভালো মানুষও তো হইতে হবে। তোমাদের বাবা মা কিন্তু তোমাদের দিকে তাকিয়ে থাকেন যে তোমরা একটু ভালো রেজাল্ট করবা, তাতেই কিন্তু ওনারা খুশি। ওনারা কি তোমাদের কাছ থেকে কিছু চায় যে বাবা আমাকে টাকা দে, বাবা আমাকে এটা কিনে দে, সেটা কিনে দে? তোমাদের কিন্তু এগুলো চায় না। কি চায় তোমাদের কাছে? তুমি একটু ভালো করে পড়াশোনা করবা, একটু ভালো রেজাল্ট করবা, তাতেই তারা খুশি হন। এরপর তুমি যা চাও ওনারা তোমাকে তাই কিন্তু দিচ্ছেন, তাই না? তুমি এতটুকু স্যাক্রিফাইস করতে পারবে না বাবা মার জন্যে? হ্যাঁ, গেম খেলো, খেলাধুলা করো, সবই দরকার আছে, পড়াশোনাটা চালায় যাবা। শুধু পড়াশোনা করেই আবার লাইফ পার করে দিও না, পড়াশোনাটাও লাইফের একটা পার্ট। ঠিক আছে, চেষ্টা করবা ভালোভাবে প্র্যাকটিস করার। যদি প্র্যাকটিস করো আর ভাইয়া যেভাবে লিখতে বলছো তোমাদের পরীক্ষা, এইভাবে যদি লিখো, তাহলে আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, সো আশা করি আজকে এই পর্যন্তই। আরেকদিন কোন একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, ভাইয়ার জন্য দোয়া করো। সো আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।